হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের জুলজির চ্যাপ্টার 4, যেটা আমাদের জিএসটি, যে আমাদের জন্য যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেটার চ্যাপ্টার 4 এর উপর ক্লাস আজকে। আজকে রক্ত চ্যাপ্টারটাকে আমরা খুব ইজিলি কভার করার চেষ্টা করব। রক্ত চ্যাপ্টারটা আসলে অনেক অনেক বড়। এত ইনফো, এত ডেটা আমাদের আসলে মাথায় থাকতে চায় না। তবে মনে না রেখেও পায় নাই, কারণ এই চ্যাপ্টারটাতে তুমি যাই দেখো তাই কম বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই জন্য তোমাকে মানে অবশ্যই ইনশিওর করতে হবে যে তুমি রেগুলারগুলো এই সবগুলো পড়াশোনা করে মাথায় রাখতেছো বা রাখতে পারতেছো বা চেষ্টা করতেছো। দ্যাট মিন্স তোমাকে পড়াশোনা ছাড়া উপায় নাই। এখন ব্যাপারটা হলো, তুমি যদি এখন একাডেমিকের মতো চিন্তা করতে যাও তাহলে কিন্তু আসলে কভার করতে পারবে না, কোনো সময় নাই। তার মানে তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি এখান থেকে বেস্ট একটা আউটপুট বের করে আনতে পারতেছো অ্যান্ড তুমি ইনফোগুলো মনে রাখতে পারতেছো। আমাদের টার্গেট থাকবে ওইটাই। ওকে, এখন চ্যাপ্টার 4, যেটা চ্যাপ্টার 4 আসলে অনেক বড়, অনেক বড় মানে অনেক বড়। বেশ কিছু রোগ নিয়ে কথাবার্তা বলা হয়েছে শুরুর দিকে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, অণুচক্রিকা, তারপর কীভাবে কোনটা তৈরি হয়, কতগুলো কাজ, অনেক 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 ইনফো। এখন তোমাদের আসলে সব পুরোটা এতটা, আমি চেষ্টা করবো অনেকটা ইজি করে দেওয়ার জন্য, যাতে তোমাদের জন্য আসলে প্যারা না হয়। ওকে, তাহলে আমরা খুব একটা আর অপেক্ষা টপেক্ষা না করি, তাহলে আসো আমরা ক্লাসে শুরু করে দেই। দেখো, আমাদের এই যে চ্যাপ্টার 4, রক্ত ও রক্ত সঞ্চালন, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু বলি যে যখন তুমি পড়াটা শুরু করবা তখন তুমি আগে অবশ্যই চ্যাপ্টারের নামটা ইংলিশটা আমরা সহ দেখে নিবা, ঠিক আছে? ব্লাড অ্যান্ড সার্কুলেশন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তাহলে রক্ত চ্যাপ্টার যখন তুমি পড়বা, দ্যাট মিন্স তোমাকে কিন্তু রক্ত সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকা লাগবে, কীভাবে কি একটা ধারণা দিছে, কীভাবে আমরা ব্যাপারটা পাইলাম, অ্যান্ড এটার চেঞ্জেসগুলো কী, বা সাপোজ মনে করো এটার ইম্পর্টেন্ট জিনিস কী কী আছে, এগুলো সবগুলো তোমার টপ টু বটম তোমাকে জাস্ট আইডিয়া রাখতে হবে। ওকে, তার মানে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, রক্ত সম্পর্কিত ব্যাপার স্যাপার। সাপোজ মনে করো রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে কে ধারণা দিচ্ছেন, রক্তের বৈশিষ্ট্যগুলো কি, আরবিসির বৈশিষ্ট্য কি, কাজ কি, ডব্লিউবিসি, প্লেটলেট, এগুলোর কাজ, বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমাদের ঘুরে ফিরে বারবার বারবার আসে। তার মানে আমাদের এগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং ইনশিওর করতে হবে যে আমি এখান থেকে অ্যান্সার করতে পারতেছি। ওকে, এখন উইলিয়াম হার্ভে নামক একজন বিজ্ঞানী আছেন, উইলিয়াম হার্ভে। উনি মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছেন। ওকে, কে? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। তাহলে এই জিনিসটা একটু আমাদের লাগে। এখন তারপর যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো আমাদের এইখানে বেশ কিছু ইনফো আছে। সহজ কথা, ইনফোগুলো আসলে মুখস্থ করার জিনিস। তোমাকে আমি যদি সারাদিন ধরে 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 বুঝাই, তাহলে আলটিমেটলি যত কিছুই বুঝাই আলটিমেটলি তোমার হলো মুখস্থই করা লাগবে। তবে আমার লাগবে কি কি সেটা একটু বলে যাই। দেখো, আমাদের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 7.35 থেকে 7.45 গড় পিএইচ, মানে গড় পিএইচ হলো তোমার 7.40। দেহের মোট ওজনের 8% হলো তোমার রক্ত। রক্তটা কেমন ক্ষারীয়, কেন? পিএইচটা হলো 7.35 থেকে 7.45। যদি বলি টেম্পারেচার কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্বটা কেমন? একটু বেশি। কত বেশি? 1.065। এবং আমাদের রক্তটা একটু মানে নোনতা টাইপের। হ্যাঁ, একটু মানে দেখবে যে তুমি যদি একটু কখনো হাত কেটে গেলে যদি তুমি হলো মুখে দাও, তাহলে দেখবে যে একটু লবণ লবণ লাগতেছে। কেন লবণ লবণ লাগে? অজৈব লবণ আছে। অজৈব লবণ মানে কি? যেগুলো তোমার বডিতে তৈরি হয় না, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা অজৈব লবণ। কেন? এটা তো বডিতে তৈরি করা সম্ভব না, তাই না? সেটা হলো তোমার অজৈব লবণ। তারপর আর কি বলছে? রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি? তাহলে বললো 5 গুণ বেশি। দ্যাট মিনস আমাদের রক্ত যেটা সেটা কিন্তু পানির থেকে 5 গুণ একটু বেশি গাঢ়। তাহলে এইটাই বলছে আসলে আমাদের সান্দ্রতা। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখান থেকে আর কিছু আমাদের সাধারণত দরকার নাই। এখন যেটা আসে, রক্তের সাধারণ কার্যাবলী, এটা আমাদের রিডিং দিতে হবে। অবশ্যই এটা আমাদের ভালোভাবে রিডিং দিতে হবে। কেন রিডিং দিতে হবে? কারণ তোমাকে কোশ্চেন করবে রক্তের কাজ কোনটি বা রক্তের কাজ নয় কোনটি। তার মানে তুমি যদি খেয়াল করতে না পারো বা মনে করতে না পারো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। দ্যাট মিনস কমপ্লিট ডিজাস্টার। ওকে, এখন কোয়েশ্চেনটা করবে এভাবে যে পুষ্টিদ্রব্য পরিবহন, কি কি পুষ্টি দ্রব্য নিয়ে যায়? তার মানে তুমি খাবারকে পরিপাক করলে যেগুলো যেগুলো পাও সেগুলোই তো নিয়ে যাবে। কার্বোহাইড্রেটকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়। তারপর যদি তুমি হলো প্রোটিনকে ভাঙো তাহলে কি পাবা? লিপিডকে ভাঙো কি পাবা? সেগুলোই তোমার এগুলো পরিবহন করবে। শেষ। তারপর আসো শ্বসন গ্যাস পরিবহন, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে আদান প্রদান করতেছে। বিপাক নিয়ন্ত্রণ, এটা বিপাক নিয়ন্ত্রণ ব্যাপারটা আরও বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন হলো বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন বলতে আমাদের
বেশ কিছু হরমোন লাগে, বেশ কিছু ভিটামিন থাকে যেগুলো আমাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এগুলোকে আনানো করতেও কিন্তু আমাদের হেল্প করে। আমরা অত ভিতরে যেতে চাচ্ছি না, কারণ একাডেমিক ক্লাস না তো, সেই জন্য অত ভিতরে গেলে আমরা শেষ করতে পারবো না। বর্জ্য পদার্থ পরিবহন করতেছে, বর্জ্য পদার্থ কী কী আছে দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর তোমার হলো বিলিরুবিন, কার্বন ডাইঅক্সাইড, এইসব জিনিস থাকে। পানি সাম্যতাটা নিয়ন্ত্রণ করে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, এটা আমাদের জন্য একটু জানতে পারলে ভালো। সাপোজ মনে করো তোমার যকৃতে খাবারগুলোকে বিপাক করতেছো, তোমার মানে তুমি খাবারগুলো শোষণ করলে প্রথমে কোথায়, ক্ষুদ্রান্তে, তারপর হলো তোমার পাকস্থলিতে, সেখান থেকে খাবারটা কোথায় যাচ্ছে, বিভিন্ন কোষ বা আনুষঙ্গিক জায়গায় যাচ্ছে, সেই জায়গাতে তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপটা কিন্তু আমাদের রক্ত দিয়ে সারা বডিতে ছড়ায় পড়ে, সেই জন্য শীতকাল আসলেও আমাদের বডি কিন্তু একবার ঠান্ডা হয়ে বরফ হয়ে জমে যায় না। কেন? কারণ আমাদের বডি কিন্তু একটা নিজস্ব টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম আছে, তারা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে চায়, সেই জন্য কিন্তু আমরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, পাখিও কিন্তু একটা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিন্তু ব্যাঙ যেটা আছে, ব্যাঙ কিন্তু পরিবেশের সাথে তার টেম্পারেচারটা চেঞ্জ করে, আপ ডাউন হয় ওর বডিতে। সেই জন্য দেখবা যে ব্যাঙ কিন্তু শীতকালে গিয়ে শীত নিদ্রায় চলে যায়, মানে ঘুমাইতে চলে যায়, এটাকে বলা হয় শীত নিদ্রা, ব্যাঙের শীত নিদ্রা। আচ্ছা, এটা আমরা পরে জানবো, সমস্যা নেই। এখন আসো, যে আমি যেটা বলছিলাম আয়নের সমতা রক্ষা, এটা কিন্তু অলরেডি পড়াইছি। দেহের প্রতিরক্ষা যেটা, সেটাও কিন্তু তোমাদের অলরেডি জানো, যে আমাদের লোহিত রক্ত মানে শ্বেত রক্তকণিকা যেটা, সেটা কিন্তু আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে, কিসের মাধ্যমে, অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে, প্রতিরক্ষায় অংশ নেয়। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমি যদি বলি তোমাদের, সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন নামে আমাদের বেশ কিছু প্রোটিন আছে, যেগুলো আমাদের দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, তাহলে এইটাও একটু ভালোভাবে মনে রাখবা। তারপর আমাদের বেশ কিছু বাফার সিস্টেম আছে। বাফার সিস্টেম মানে কি, তোমার বডিতে মনে করো সাপোজ পিএইচ বেড়ে যাচ্ছে, পিএইচে বাড়তে দিবে না, এটা হলো আমাদের বাফার সিস্টেম। তাহলে আমাদের রক্তে বাফার সিস্টেম যেটা, সেটা কিন্তু আমাদের পিএইচটাকে কন্ট্রোল করে, দ্যাট মিনস পিএইচটাও হবে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। তারপর অভ্যন্তরীণ সাম্যাবস্থা বা অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। তার মানে তোমার বডিতে অবস্থা যেরকম আছে, বা একটা অপটিমাম বা আদর্শ যে অবস্থাটা আছে বা যেটা থাকা উচিত, সেটাই তারা মেনটেন করার চেষ্টা করে, এটাকে বলা হয় হোমিওস্টেসিস। ওকে, আর রোগ নির্ণয় মানে কি, রোগ নির্ণয় দেখো, তুমি কিন্তু যদি কোনো একটা রোগ ডায়াগনোসিস করতে চাও, আমরা কিন্তু প্রথমে একটা সিবিসি করতে দেই, আমরা ব্লাড টেস্ট করতে দেই। দ্যাট মিনস আমাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট। কেন? আমরা রোগ প্রতিরোধ মানে ক্ষমতা তোমার কেমন, তোমার কি হয়েছে, সেটা একটা বেসিক আইডিয়া কিন্তু আমরা রক্ত থেকে পাই। সেই জন্য এই জায়গাটা আমাদের খেয়াল রাখা লাগবে। রক্তের উপাদানের মধ্যে দেখো, রক্তের উপাদানের ক্ষেত্রে আমরা এখান থেকে পড়বো না, আমরা হলো পরের পেজ থেকে আগে একটা চার্ট আছে, চার্টটা একটু পড়ে আসবো। ওকে, দেখো রক্তের মধ্যে, রক্তের মধ্যে আমাদের রক্তে প্লাজমা কত পার্সেন্ট। দেখো রক্ত জিনিসটা কি বলতো, রক্ত জিনিসটা হইলো কিছু একটা তরল পদার্থ, এই তরল পদার্থের ভিতরে ছোট 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 আমাদের কিছু রক্তকণিকা থাকবে, ঠিক আছে, রক্তকণিকা থাকবে। দ্যাট মিনস আমাদের রক্তকণিকা হলো 45%, আর রক্তরস বা প্লাজমা হলো 55%। এখন এই প্লাজমার মধ্যে পানি কত পার্সেন্ট, 90 থেকে 92%। প্লাজমাতেও আবার কিছু কঠিন পদার্থ থাকে, সেটা হলো 8 থেকে 10%। শেষ। এখন আসো রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলোর ইংলিশ টার্মগুলো জানতে হবে। আমি যদি বলি যে এটাকে লোহিত রক্তকণিকা বলা হয় আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, বা এরিথ্রোসাইট, 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 এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা যেটা, সেটাকে বলা হয় তোমার লিউকোসাইট। ওকে, লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা মানে ডব্লিউবিসি বলে, ঠিক আছে, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা মানে লিউকোসাইট। আর অনুচক্রিকা যেটা, সেটাকে বলা হয় থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট। তাহলে এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো একটু আমাদের আইডিয়া রাখা লাগবে। তার মানে এই নামগুলো আমরা কেন বললাম জানো, পোয়েসিস বলে একটা কথা আছে, বুঝছো, পোয়েসিস, পোয়েসিস একটা কথা আছে। যদি বলে যে এরিথ্রোপয়েসিস, দ্যাট মিনস সেটা হলো লোহিত রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়া। লিউকোপয়েসিস সেটা হলো তোমার লোহিত শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। থ্রম্বোপয়েসিস মানে থ্রম্বোসাইট তৈরি করার প্রক্রিয়া বা অনুচক্রিকা তৈরি করার প্রক্রিয়া। এইটা তোমাদের একটু খেয়াল রাখা লাগবে, কারণ মাঝে মধ্যে এই টাইপের টার্মগুলো তোমাদের দিয়ে দেয়। আবার সাইটোসিস বলে একটা কথা আছে, কি সাইটোসিস, সাইটোসিস। তো সাইটোসিস জিনিসটা কি, সাইটোসিস মানে হলো বেড়ে যাওয়া, কি যাওয়া, বেড়ে যাওয়া। দ্যাট মিনস তোমাকে যদি বলি ভাইয়া লিউকোসাইটোসিস, তাহলে কি হবে, শ্বেত রক্তকণিকা বেড়ে যাবে।
থ্রম্বোসাইটোসিস, তাহলে থ্রম্বোসাইট বেড়ে যাবে। যদি বলি যে তোমার হলো এরিথ্রোসাইটোসিস, কি এরিথ্রোসাইট বেড়ে যাবে। আর পেনিয়া বলে একটা কথা আছে, পেনিয়া, পেনিয়া, পেনিয়া মানে হলো কমে যাওয়া, তার মানে লিউকোপেনিয়া মানে ডব্লিউবিসি কমে যাওয়া, থ্রম্বোসাইটোপেনিয়া মানে থ্রম্বোসাইট কমে যাওয়া। আর যদি বলি যে হলো তোমার এইথ্রোসাইটোপেনিয়া, তার মানে এইথ্রোসাইট কমে যাওয়া বা আরবিসি যেটা সেটা কমে যাওয়া। তো সেটা আইডিয়া রাখাটা তোমার জন্য বেটার। এখন আসো, আমাদের জৈব উপাদান কি আছে, অজৈব উপাদান আছে কি, এগুলো আমাদের অত বেশি লাগে না। তবে জৈব উপাদানটার মধ্যে একটু আইডিয়া রাখলে বেটার, যে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, মানে ফাইব্রোজেন, প্রোথ্রম্বিন, এগুলো কিন্তু আমাদের মানে প্লাজমা প্রোটিনের আন্ডারে পড়ে, জৈব পদার্থের আন্ডারে পড়ে। নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ কি কি আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এগুলো ভালোভাবে আইডিয়া রাখা লাগবে, এগুলো একটু খেয়াল রাখবা। এখান থেকে আর কিছু আমাদের সাধারণত দরকার নাই, এটুকু তোমাদের জন্য মোর দেন এনাফ। এখন আমরা একটু সামনের দিকে আগে আসি, যে জায়গাতে আমাদের হলো রক্ত বা রস বা প্লাজমা নিয়ে কথা পড়তে আছে। অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, কারণ আমাদের অনেক ডিটেলসে পড়ার সুযোগ নেই এখন, কারণ আমরা একাডেমিকের জন্য পড়তেছি না, আমরা অ্যাডমিশনের জন্য পড়তেছি, তাও আবার জিএসটি অ্যাডমিশন, যেটা আমাদের জন্য যতটুকু একান্ত না লাগেই না সেটা পড়তে হবে। রক্তরস বা প্লাজমাতে 90 থেকে 92% হলো আমাদের পানি, 8 থেকে 10% হলো কঠিন পদার্থ। প্লাজমা প্রোটিনের নামগুলো অলরেডি পড়াই ফেলছি, নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ পড়াই ফেলছি। রক্তরসের কাজ যেটা, সেটা তোমরা একবার রিডিং দিবা। সহজ কথা, রক্তরসের কাজটা একবার রিডিং দিতে হবে। দ্যাট মিনস রক্তরসের ভিতরে কিন্তু আমাদের আরবিসিগুলা ভাসমান অবস্থায় থাকে, এবং এই রক্তরসগুলাই কিন্তু আমাদের কোষের ফাঁকে চলে যায়, তারাই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটাকে ইন্টারচেঞ্জ করে বা আদান প্রদানটা মেইনলি করে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি যদি বলি যে দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে তোমার কার্বনেট, বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। কি রূপে? বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে, এবং এখানে অক্সিজেনও জমা থাকে, এবং রক্ত জমাট বাঁধার যাবতীয় উপাদানগুলো কিন্তু এখানেই থাকে। তোমরা সবগুলাই একবার রিডিং দিয়ে যাবা। ওকে, আসো, এখন রক্তকণিকা অলরেডি পড়ে ফেলছি। এখন আসো আমরা প্রত্যেকটা রক্তকণিকা রিলেটেড কথাবার্তাগুলো একটু দেখবো। এরিথ্রোসাইট কেমন? দ্বি অবতল, উত্তল না কিন্তু দ্বি অবতল। নিউক্লিয়াস আছে? বলবা নিউক্লিয়াস নাই। কেন নিউক্লিয়াস নাই? কারণ নিউক্লিয়াসটা অনেক বড়। নিউক্লিয়াসটা কি অনেক বড়। এখন যদি আমি এত বড় নিউক্লিয়াসটাকে রাখি, তাহলে আমি কিন্তু কোনোভাবেই অক্সিজেন ক্যারি করতে পারবো না। কি করতে পারবো না? অক্সিজেন করে ক্যারি করতে পারবো না। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবা। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, যে নিউক্লিয়াস না থাকলে সুবিধা কি? নিউক্লিয়াস না থাকলে সুবিধা হইল যে আমার দেখুন জায়গাটা বেশি পাচ্ছি। এখন যদি বলি যে ভাইয়া দ্বি অবতল, দ্বি অবতল মানে হওয়ার সুবিধা কি? দ্বি অবতল হওয়ার সুবিধা হইল যে এটা কিন্তু আমাদের মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা, সেটার পরিমাণটা বাড়ায় দেয়। কি করে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিমাণটা বাড়ায় দেয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিমাণটা বাড়ায় দিলে হবে কি, যে তুমি বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারবা। আমাদের যে লোহিত রক্তকণিকা যেগুলো আছে, সেগুলোর আকার আকৃতি কেমন জানো? সেগুলো কিন্তু মানে একটু দ্বি অবতল টাইপের। মানে দ্বি অবতল হইলে হয় কি, সাপোজ মনে করো যে তুমি যদি এরকম করে চাপ দাও, এরকম করে চেপসে যাবে, বের হয়ে যাবে, তারপর আবার খুলে যাবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমার একটু খেয়াল রাখা লাগবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু তুমি ভালোভাবে আইডিয়া রাখবা। অ্যান্ড তারপর যদি বলি যে ভাই কেন আসলে আমার দ্বি অবতল রাখা দরকার, সাপোজ মনে করো যদি এরকম গোল হইতো, তাহলে কিন্তু একটা বলের মতো একটা কোষিকালকে গিয়ে সুন্দর করে আটকে পড়তে পারতো। কিন্তু যখন তুমি হলো দ্বি অবতল আকারে রাখবে, তখন কিন্তু সে স্কুইজ করে বের হয়ে যাবে। তারপরে কিন্তু সে তোমার রক্তনালিকাগুলো কিন্তু ব্লক করে দিবে না। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। ওকে, তাহলে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের অন্তত ক্লিয়ার। তাহলে এখন আমি যদি বলি আমি যদি এখন বলি যে তোমাদের মেইনলি আসলে দরকার কি? মেইনলি দরকার হলো আমাদের সংখ্যাগুলা। মেইনলি দরকার হলো আমাদের সংখ্যাগুলা। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া ভ্রূণ দেহে দেখো, এই যে আমি যদি বলি তোমাদের এখান থেকে এই সংখ্যাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এটা মনে রাখতাম কেমন জানো? তুমি একবারে 4 5 6 7 8 9 এভাবে লিখে ফেলো। 4 5 6 7 8 9। ঠিক আছে, প্রথম দুইটা কাদের? প্রথম দুইটা দেখো তো, এটা হলো তোমার ভ্রূণ দেহে। পরের দুইটা কার? পরের দুইটা হলো তোমার ছোট বাচ্চাতে। ফার্স্টে হলো 50 থেকে 54, এটা হলো আমাদের ছেলেদের ক্ষেত্রে। আর 44 থেকে 49 যেটা, সেটা হলো মেয়েদের ক্ষেত্রে। মনে থাকবে না? তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। আর স্বাভাবিক মাত্রার নিচে যদি আমাদের মানে লোহিত রক্তকণিকা থাকে, সেটাকে আমরা বলা হয় অ্যানিমিয়া। তার মানে অ্যানিমিয়া মানে কি? রক্ত কম। অ্যানিমিয়া মানে কি? রক্ত কম। তাহলে ওই যে বলে না মানুষের অ্যানিমিয়া হয়েছে, তার মানে কি রক্ত আসলে কমে গেছে। তখন কিন্তু ওই যে আয়রন ট্যাবলেট খাওয়াইতে হয়, তারপর ভালো ভালো খাবার দাবার খাওয়াইতে হয়। ওকে, এখন আমি যদি বলি লাল অস্থিমজ্জার স্টেম কোষ যেটা, লাল অস্থিমজ্জার স্টেম কোষ যেটা, মানে আমাদের লাল অস্থিমজ্জায় কিন্তু বেশ কিছু, দেখো মূল কথা হলো আমাদের যে হাড্ডিগুলোর ভিতরে কিন্তু আমাদের লাল অস্থিমজ্জা থাকে। কি থাকে? লাল অস্থিমজ্জা থাকে। এই লাল অস্থিমজ্জাগুলো কিন্তু আমাদের স্টেম সেল হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে? স্টেম সেল হিসেবে কাজ করে।
তাহলে এই যে স্টেম সেলগুলো যেগুলো আছে এগুলা মেইনলি আমাদের বিভিন্ন ধরনের রক্তকণিকা তৈরি করতে হেল্প করে। সেটা হতে পারে তোমার আরবিসি, ডব্লিউবিসি বা প্লেটলেট। তাহলে আমাদের স্টেম কোষ থেকে আরবিসি তৈরি হয়, এই প্রক্রিয়ায় এরিথ্রোপয়েটিন নামক একটা মানে হরমোন আছে, সেটা হেল্প করে। কখন এই এরিথ্রোপয়েটিন হরমোনটা ক্ষরিত হয়? যখন তোমার বডি বুঝতে পারে যে তোমার বডিতে অক্সিজেন পরিমাণ কম, দ্যাট মিনস একটা হাইপোক্সিয়া মানে হাইপো মানে কম, হাইপো মানে কি কম, অক্সিয়া মানে অক্সিজেন কম। তখন সে বুঝতে পারে যে আমার বডিতে অক্সিজেন কম, আমার আরবিসির পরিমাণটা বাড়াই দিতে হবে। তখন এরিথ্রোপয়েটিন হরমোনটা আসে, পুরো প্রক্রিয়াটা একটু বেড়ে যায়, দ্রুত হয়। ওকে, এই কথাটাই বলছে তোমাদের। আর এরিথ্রোপয়েটিনটা কোথেকে আসে? এরিথ্রোপয়েটিনটা কিন্তু আমাদের বৃক্ক থেকে আসে। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। সামনে চলে আসো। এখন এই যে বললাম এরিথ্রোসাইট তৈরি করার প্রক্রিয়া কি বলবো? এরিথ্রোপয়েসিস বলবো, তাই না? এখন আমাদের লাগবে কি? হিমোগ্লোবিনের পরিমাণটা লাগবে। হিমোগ্লোবিনের পরিমাণটা ছেলেদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত, এটা পড়বা। আর হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইন থাকে। কয়টা পলিপেপটাইড চেইন থাকে? 4টা পলিপেপটাইড চেইন থাকে। এখানে কিন্তু আমাদের মানে 4টা যে পলিপেপটাইড চেইন থাকতেছে ভালো কথা, সেখানে কিন্তু আমাদের একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ক্যারি করতে পারে, 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। তাহলে এই জিনিসটা ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি লোহিত রক্তকণিকার কাজ কি? সহজ কথা, তোমরা এটা মোটামুটি অলরেডি জানো, বাট এত ডিটেলস আমরা সব পড়ার সুযোগ পাবো না। তোমরা একবার রিডিং দিবা, বাট আমি তোমাদের একটু ইম্পর্টেন্ট কথাগুলো বলে যাই। মূল কাজ হলো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করবে। ওকে, কি করবে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করবে। তারপর রক্তের ঘনত্ব সান্দ্রতা মেনটেন করবে। যে রক্ত যে ঘন, এটার মেইন কারণ কি? রক্ত যে ঘন, এটার মেইন কারণ কি? রক্ত ঘন, এটা মেইন কারণ হলো আরবিসি। আরবিসি না থাকলে কিন্তু রক্ত আমাদের ঘন হইতো না। আমাদের হলো রক্তটা কত গুণ ঘন বলো তো? আমাদের কিন্তু 5 গুণ, মানে সান্দ্রতা 5 গুণ বেশি। কার থেকে? পানির থেকে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আসলে শ্বেত রক্তকণিকাতে, শ্বেত রক্তকণিকাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট আসলে অনেক বড়। আমরা ততটুকুই পড়বো যতটুকু আমাদের জন্য দরকার। ওকে, শ্বেত রক্তকণিকা যেটা ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল, বা এটাকে আমরা কিন্তু লিউকোসাইটও বলি। কি বলি? লিউকোসাইট বলি। এবং আমরা ডব্লিউবিসিকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলি। ঠিক আছে? মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলি। এবং এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে, এটা একটু মনে রাখবা। আর আমাদের দেহে নর্মাল লেভেল হলো 4 থেকে 11,000, তবে আমাদের অনুপাতটা হলো 6:1। আগের বই 7:1ও ছিল। তাহলে তুমি একটু খেয়াল রাখো যে আরবিসি ডব্লিউবিসি অনুপাত কত? 6:1। আর আগের বইয়ে 7:1ও ছিল। পরীক্ষা যদি 7:1 থাকে তবে একটু চেক করে নিবা যে 6:1 অপশনে আছে কিনা। ওকে, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলো আমাদের জন্য অত বেশি লাগবে না। তোমাদের কিন্তু যে পেনিয়া আর সাইটোসিস, এই দুইটা টার্ম কিন্তু অলরেডি বলে ফেলছি। পেনিয়া মানে কি? কমে যাওয়া। সাইটোসিস মানে কি? বেড়ে যাওয়া। অলরেডি কিন্তু বলা হয়েছে তোমাদের। আর লিউকেমিয়া মানে কি? লিউকেমিয়া মানে হলো ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মানে কি? ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মানে হলো ব্লাড ক্যান্সার। এখন আমাদের জন্য বেশি দরকার যেটা যে তোমার হলো কয় টাইপের হইতে পারে? একটা দানাদার, একটা দানাবিহীন। একটা দানাদার হইতে পারে, একটা দানাবিহীন হইতে পারে। দানাদার কি আছে? দানাদার হইল তোমার যেটার ভিতরে কিছু দানা থাকবে, ছোট 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 কিছু দানা থাকবে, সেটা হলো দানাদার। আর দানা নাই, সেটা হবে দানাবিহীন। উদাহরণগুলো এখন লাগবে। তার মানে দানাদার মানে কি? কিছু একটা দিয়ে পরিপূর্ণ, তাই না? ফিল মানে কি? পরিপূর্ণ। তার মানে দানাযুক্ত যেটা সেটা তুমি সবগুলোতেই ফিল পাবা, বুঝছো? দানাযুক্ত যেটা সেটাতে তুমি ফিল কথাটা পাবা। কি পাবা? ফিল কথাটা পাবা। তার মানে এই যে ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, তার মানে ফিল কথাটা পাবা। দেখলে অ্যাগ্রানোসাইট, কোনো দানা নাই, দেখলে তুমি ফিল থাকবে না, সেগুলো সাইট থাকবে। ওকে, তাহলে তোমার মনে রাখার দরকার কি? শুধুমাত্র কিছু একটা আছে, দানা আছে, দ্যাট মিনস ফিল কথাটা থাকবে, শেষ। এখন এখান থেকে তুমি একটু সামনের দিকে চলে আসো। মনোসাইট, লিম্ফোসাইট, এগুলো কিন্তু আমাদের দানাবিহীন। আমাদের এখান থেকে লাগবে কি? জাস্ট কয়েকটা বেসিক কোয়েশ্চেন, কাজটা লাগবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আজকাল কতদিন? 2 থেকে 5 দিন। কত পার্সেন্ট থাকে? 2 থেকে 8% থাকে। তার মানে আমাদের সবগুলার পার্সেন্টেজ দরকার, এবং কোনটা বেশি থাকে কোনটা কম থাকে সেটা আমাদের মনে রাখা দরকার। আর কাজগুলো মনে রাখা দরকার। এটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য মোর দেন এনাফ। পার্সেন্টেজ অ্যান্ড সংখ্যাটা আমরা বক্স থেকে পড়বো, তার আগে আমরা এগুলো শেষ করে নিই। লিম্ফোসাইট তোমার হলো 2 টাইপে থাকে, টি কোষ আর বি কোষ, আর একটা এনকে কোষ। মূল কথা, আমাদের টোটাল 20 থেকে 40% হলো লিম্ফোসাইট। এখন দানাদারে চলে আসো। দানাদারের মধ্যে কি কি আছে? নিউট্রোফিল আছে, ইউজিনোফিল আছে, আর এটা কি আছে? বেজোফিল আছে। নিউট্রোফিলটা থাকে সবচেয়ে বেশি। এখন এই যে দানাদার যেগুলা, সেগুলা লিশম্যান নামক একটা রং আছে। লিশম্যান নামে একটা রং আছে। এই রঙে বেশ কিছু কালার নেয়। যেটা নিউট্রোফিল সে কোনো কালার নেয় না। ইউসিনোফিল যেটা সেটা লাল কালার নেয়।
বেজোফিল যেটা সেটা নীল কালার নেয়, এইটা দিয়ে আমরা বুঝতে পারি, বুঝছো? কারণ তুমি তো হলো মাইক্রোস্কোপে দিলা, সবগুলো তো একই লাগবে, কে কোন কালার নিচ্ছে সেটা দেখলে তোমার জন্য ইজি না, সেটা কিন্তু আমাদের জন্য ইজি হয়। তাহলে তো এটাই বলছিলাম, নিউট্রোফিল 40-60% হলো, মানে রক্তে 40-60% হলো নিউট্রোফিল। কতদিন আয়ুষ্কাল? 2 থেকে 5 দিন আয়ুষ্কাল। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, অ্যামিবয়েড চলন করতে পারে। অ্যামিবয়েড চলন মানে কি? অ্যামিবার মতো চলন, মানে একটু জাস্ট একা বেঁকা করে করে, মানে নচড়া করে করে ঘুরতে পারে, ওকে, বা চলাচল করতে পারে, এটা একটু খেয়াল রাখবা। এবং এরা কিন্তু ডায়াপ্যাটিসিস করতে পারে। ডায়াপ্যাটিসিস জিনিসটা কি? এই যে দেখো, তোমার এই যে এটা হলো তোমাদের রক্তনালিকা, এই রক্তনালিকায় একটু ফাঁকা জায়গা আছে না, দেখতেছো না? মানে এটা দেখো, এটা একটা রক্তনালিকার কোষ, এটা একটা রক্তনালিকার কোষ, এই দুইটা রক্তনালিকার কোষ একটা জয়েন্ট তো হয়েছে, এই জায়গাতে একটু তো ফাঁকা থাকে, সে ওই ফাঁকাটা ভেদ করে বেরোয় যেতে পারে, ঠিক আছে? এটাকে বলা হয় ডায়াবেটিসিস। কখন মানে ডায়াবেটিসিসটা সহজ হবে? যখন রক্তনালীগুলোকে প্রসারিত হবে। রক্তনালীগুলো প্রসারিত হলে কি হবে? ফাঁকাটা বাড়বে না? ফাঁকাটা বাড়লে কি হবে? বেড়ে যেতে পারবে সুদ করে, ওকে? তো এটা মনে রাখবা। ইউসিনোফিলে চলে আসো। কত পার্সেন্ট থাকে? 2-4% থাকে। কোন কালার নেয়? লাল কালার নেয়। আইসকালটা দরকার নাই। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। কিসের বিরুদ্ধে কাজ করে? অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। জাস্ট এইটুকু মনে রাখো। তারপর আসো, মেইনলি আমাদের যখন অ্যালার্জি, তারপর হলো পরজীবী সংক্রমণ এগুলো বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়। তখন কিন্তু আমরা, কারো যদি এরকম অ্যালার্জি বেশি থাকে অনেক, তখন আমরা কিন্তু তাদেরকে এই টেস্টটা করতে দিই, ব্লাড টেস্ট করতে দিই, বুঝতে পারি যে ইউসিনোফিল বেশি আছে না কম আছে, তখন আমি বুঝতে পারি যে তার কি অ্যালার্জি প্রবলেম কিনা। এখন আসো মেসোফিল, বেজোফিল। বেজোফিল হলো সবচেয়ে কম থাকে, বেজোফিল হলো সবচেয়ে কম থাকে, তার মানে সবচেয়ে কম থাকে কোনটা? বেজোফিল। কোশ্চিন হলো যে আমাদের বেজোফিল কি নিঃসরণ করে? হিস্টামিন নিঃসরণ করে, হিস্টামিন নিঃসরণ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং হেপারিন নিঃসরণ করে। কি নিঃসরণ করে? হেপারিন নিঃসরণ করে, যা রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে বাধা প্রদান করে। তার মানে আমাদের মেইন কাজ কি? বেজোফিলের মেইন কাজ হলো হেপারিন নিঃসরণ করা। কেন? যাতে রক্তনালীর ভিতরে জমাট বেঁধে না যায়। সেজন্য কিন্তু আমাদের রক্তনালীর ভিতরে থাকলে কিন্তু জমাট বাঁধে না, যখনই বাইরে চলে আসে তখনই কিন্তু আমাদের জমাটটা বাঁধে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, মনে থাকবে না? আই থিঙ্ক মনে থাকবে, ওকে। এখন শ্বেতরক্তকণিকার সবগুলো কাজই একবার সামারি আকারে দেওয়া আছে, অলরেডি কিন্তু পড়াই ফেলছি, তুমি জাস্ট একটু দেখে যাও, আমি তাও একটু রিপিট করে যাই। মনোসাইট নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট, ওকে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বেজোফিল হেপারিন তৈরি করে, হিস্টামিন তৈরি করে। নিউট্রোফিল হলো জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল মানে কৃমির লার্ভা ধ্বংস করে, অ্যালার্জিক সারাদান করে, ওকে। তাহলে এই যে ব্যাপারগুলো যেগুলো দেখতেছো, এগুলো কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ ঘুরে ফিরে বারবার বারবার আসে। এখন আসো অণুচক্রিকা। অণুচক্রিকা, অণুচক্রিকা কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। রক্তে প্রায় 1.5 লাখ থেকে 4 লাখ থাকে। কতগুলো থাকে? 1.5 লাখ থেকে 4 লাখ পরিমাণ থাকে। আর যদি বলি জীবনকাল কতদিন? 5 থেকে 9 দিন। এবং যত যত রক্তকণিকা আছে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? অণুচক্রিকা। সবচেয়ে ছোট কোনটা? অণুচক্রিকা কিন্তু সবচেয়ে ছোট। দ্যাট মিনস আমি তোমাকে যদি বলি অণুচক্রিকা, অণুচক্রিকা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, তাহলে এই জিনিসটা মনে রাখবা, সবচেয়ে ছোট। তাহলে খেয়াল রাখতে হবে। এখন অণুচক্রিকার কাজ যেটা, অণুচক্রিকার কাজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সহজ কথা তুমি বুঝতে পারতেছো, অণুচক্রিকার কাজ হলো রক্তপাত বন্ধ করা। কিভাবে কাজ বন্ধ করবে? প্লেটলেট প্লাগ, মানে অণুচক্রিকা একটা প্লাগ তৈরি করবে, সেটা আমাদের বন্ধ করবে। তাহলে অণুচক্রিকা দ্বারা তৈরি হওয়া প্লাগটাকে কি বলবো? প্লেটলেট প্লাগ বলবো, শেষ। এখন আসো ক্লটিং ফ্যাক্টর। বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর তৈরি করে কে বলতো? ক্লটিং ফ্যাক্টর মানে কি? রক্ত জমাট বাঁধতে হেল্প করবে এরকম কিছু ফ্যাক্টর থাকে, যেগুলো ছাড়া রক্ত জমাট বাঁধানো যায় না, তাহলে এটা বলে ক্লটিং ফ্যাক্টর। তাহলে এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করতে হেল্প করবে কে? তাহলে বলবা এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করতে হেল্প করে অণুচক্রিকা, ওকে। বেশ কিছু মানে বেশ কিছু ক্লটিং ফ্যাক্টর আবার যকৃতেও তৈরি হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এখন এখানে আরো বেশ কিছু কথাবার্তা আছে, তুমি যদি চাও একবার রিডিং দিতে পারো, তবে আমার মনে হয় যে আসলে এত বিজতে কোশ্চেন করলে তোমার অ্যান্সার করাটা একটু টাফ। সামনে চলে আসো। রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না। কেন বলা হয় না? কারণ এখানে তোমার বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেগুলো সেগুলো থাকে না, যেমন নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি থাকে না, বুঝছো? কোশ্চেন বলতে পারে কোনটা থাকে, বলতে পারে, বুঝছো, কোনটা থাকে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা, তার মানে এই 4টা বাদে যেটা বলবে সেটাই তোমার অ্যান্সার, ওকে। এখন আমি যেটা বলছিলাম যে সবগুলোর সামারিটা কিন্তু এখানে আমার সুন্দর করে দেওয়া আছে, পার্সেন্টেজগুলো দেওয়া আছে, দেখো পার্সেন্টগুলো তুমি এখানে লিখে নিও, হ্যাঁ, পার্সেন্টগুলো একটু লিখে নিও, পার্সেন্টগুলো একটু লিখে নিও, তোমার জন্য ইজি হবে। আয়ুষ্কাল সবগুলো পড়ার দরকার নাই, আরবিসিটা পড়ো। প্লেটলেট যেটা সেটা হলো 5 থেকে 9 দিন, ওটা পড়বা। আর লিম্ফোসাইট যেটা সেটা 7 দিন, এটা পড়বা, ওকে। বাকিগুলো মোটামুটি স্কিপ করলেও হবে, আর কাজগুলো তোমরা তো অলরেডি জানো। পার্থক্য যদি ভালো লাগে তাহলে পড়ো। এখন আসো আমাদের রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। এখান থেকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ কী কী? আমাদের রক্ত জমাট বাঁধার জন্যে বেশ কিছু ক্লটিং ফ্যাক্টর আছে, বা
রক্ত জমাট বাঁধতে হেল্প করে এরকম কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কয়টা ক্লটিং ফ্যাক্টর আছে? 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর আছে। কয় ধরনের ক্লটিং ফ্যাক্টর আছে? 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 4টা, মানে এগুলো মাস্ট, এগুলো মাস্ট মানে মাস্ট, এগুলো না থাকলে তোমার রক্ত জমাট বাঁধবে না। এটা মনে রাখার উপায় কি জানো? ফুল পরে টুপ করে, টুপ করে, হ্যাঁ দেখো ফুলতে কি ফাইব্রিনোজেন, পরেতে কি প্রোথ্রম্বিন, টুপ করে, টুপ মানে হলো থ্রম্বোপ্লাস্টিন, করেতে হলো ক্যালসিয়াম আয়ন। তাহলে এই যে কয়েকটা জিনিস, তাহলে এই যে কয়েকটা নাম এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, একটু মনে রাখলে তোমার জন্য এনাফ। এখন কয়েকটা নাম আছে, এই নামগুলো একটু মনে রাখা লাগে। 8 নাম্বার সেটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে আমাদের হিমোফিলিয়া টাইপ এ রোগ হয়। কি হয়? হিমোফিলিয়া টাইপ এ হয়। ওকে, এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 11তে পড়াইছি। হ্যাঁ, হিমোফিলিয়া টাইপ এ হয়। আর এইটা না থাকলে কি হয় জানো? হিমোফিলিয়া টাইপ বি রোগ হয়। ফ্যাক্টর 9 আর এটা নাম হলো ক্রিসমাস ফ্যাক্টর, এটা মনে রাখবা। ঠিক আছে? তার মানে মাঝে মধ্যে বলে ক্রিসমাস ডিজিজ হয় কোনটার কারণে, তারপর 9 নাম্বার না থাকলে আমাদের ক্রিসমাস ডিজিজ হইতে পারে। স্টুয়ার্ট ফ্যাক্টর কি বললাম? স্টুয়ার্ট ফ্যাক্টর কোনটাকে বলতেছি? তাহলে বলবা 10 নম্বর যেটা সেটাকে বলতেছি স্টুয়ার্ট ফ্যাক্টর। 12 নম্বর যেটা সেটা কি বলতেছি? কি হ্যাগম্যান ফ্যাক্টর। কি বলতেছি? হ্যাগম্যান ফ্যাক্টর বলতেছি। তাহলে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখা লাগবে। বাকিগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবো। এখন কীভাবে রক্ত জমাট বাঁধে এইটা আমাদের জন্য আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আসলে তোমাদের মনে থাকবে না। তবে রক্ত তঞ্চন কাল, জাস্ট 1 মিনিট দাঁড়াও, রক্ত তঞ্চন কাল কত মিনিট? 4 থেকে 5 মিনিট, এটা মনে রাখা লাগবে। রক্ত তঞ্চন কাল কত মিনিট? 4 থেকে 5 মিনিট, এটা একটু মনে রাখা লাগবে। আর যদি বলি যে ভাইয়া রক্ত মানে, আচ্ছা একটু দাঁড়াও, একটু জাস্ট রিফ্রেশ হয়ে, তোমাদের এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের রক্ত তঞ্চনকাল। রক্ত তঞ্চনকাল মানে যতক্ষণ লাগে টাইম রক্ত জমাট বাঁধতে, কত সময়? 4 থেকে 5 মিনিট। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। আর ওই যে বলছিলাম না যে 8 নাম্বার আর 9 নাম্বার ফ্যাক্টর না থাকলে সেটাকে আমরা কি বলবো বলতো? হিমোফিলিয়া বলবো, তাই না? তো যদি 8 নাম্বার না থাকে তাহলে বলবো হিমোফিলিয়া টাইপ এ, আর যদি 9 নাম্বার না থাকে তাহলে বলবো কি? হিমোফিলিয়া টাইপ বি। ওই যে তোমার মানে ব্রিটেনের রানী ছিল না, তো অ্যালিস আর বিয়াট্রিস, তাদের মাঝে মানে এই হিমোফিলিয়া তারা বাহক ছিল। ওকে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আমাদের জন্য এইখান থেকে যে জিনিসটা লাগবে, রক্তনালিকার ভিতরে সাধারণত রক্ততঞ্চন হয় না কেন, এটা একটু আমাদের লাগবে। সহজ কথা তোমাদের বলি, আমরা বলছিলাম না বেজোফিল আমাদের হেপারিন তৈরি করে। বেজোফিল কি তৈরি করে বলো তো? হেপারিন তৈরি করে। মানে এই হেপারিনটা কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না। কি করতে দেয় না? রক্ত জমাট বাঁধতে দেয় না। দ্যাট মিনস আমি যদি তোমাকে বলি যে আমাদের মানে রক্তনালিকার ভিতরে মানে রক্ত জমাট বাঁধে না কেন? রক্ত জমাট বাঁধে না এই কারণেই, কারণ তোমার ভিতরে এখানে হেপারিন আছে এবং তোমার রক্তনালীগুলো অনেক স্মুথ, সেটা কিন্তু অনেক সুন্দর দ্রুত চলে যায়। আরবিসিগুলা ভাঙে না বা প্লেটলেটগুলো কিন্তু ভাঙে না, সেটা কিন্তু রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শুরু হয় না। আরেকটা ব্যাপার হলো অনেক স্পিডে যায়, তো সেজন্য দেখবে যে খুব মানে খুব একটা মানে রক্ত এক জায়গায় গিয়ে আটকা পড়বে, জমাট বাঁধবে, ব্যাপারটা কিন্তু এরকম হয় না। তো দেখো ওই কথাগুলোই বলছে, অনেক স্পিডে যায়, হেপারিন থাকে এবং অনেক মসৃণ থাকে এই জন্য। ওকে, এখন দুইটা ব্যাপার আছে, একটা হলো প্লাজমা, একটা হলো সিরাম। দেখো প্লাজমা কি জানি বলো তো? প্লাজমা হলো আমাদের রক্তের পার্ট, মানে রক্তের তো দুইটা পার্ট, একটা তোমার রক্ত কণিকা আর একটা কি প্লাজমা বা তরল অংশ যেটা। এখন মূল কথা, তোমার মূল কথা এক জায়গায় কেটে গেছে, হ্যাঁ? কেটে গেলে কিছুক্ষণ পরে গিয়ে দেখবা ওখান থেকে কিন্তু মানে একটা পানি বের হচ্ছে, মানে তরল বের হচ্ছে, একটা হলুদ কালারের, ওইটা হলো সিরাম। পার্থক্যটা মেইন কি? মেইন পার্থক্যটা হইলো যে আমাদের প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকে, বাট সিরামে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। সিরামে কি থাকে না? কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। তাহলে জিনিসটা মনে রাখতে হবে। আমি যদি বলি যে ভাইয়া এখানে কি কোনো মানে তঞ্চন ধর্ম আছে, তাহলে বলবো এখানে কিন্তু কোনো তঞ্চন ধর্ম নাই। কেন? কারণ এখানে কিন্তু আমাদের ক্লটিং ধর্ম মানে ক্লটিং ফ্যাক্টরগুলো যেগুলো সেগুলো কিন্তু ইউজ আপ হয়ে গেছে। কেন ইউজ আপ হয়ে গেছে? তখন ওই জায়গাটা কেটে গেছে, তার মানে ওই জায়গায় রক্ত জমাট বাঁধানো লাগছে না, রক্ত বাঁধানো লাগছে, তার মানে ক্লটিং ফ্যাক্টর যেগুলো যেগুলো ছিল সবগুলো কিন্তু ইউজ আপ হয়ে গেছে। দ্যাট মিনস আমার কিন্তু এখন ক্লটিং ফ্যাক্টর নাই, তার মানে রক্ত জমাট বাঁধবে কি? সিরাম কি রক্ত জমাট বাঁধবে? সিরাম কিন্তু জমাট বাঁধবে না। ওকে, এটা মনে রাখবো। এখন আসো লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ এটাও আসলে অনেক বড় বড় একটা টপিক, জাস্ট কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য বলে দিই। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। আসলে তোমাদের মানে এইটা আমাদের একাডেমিকের সময় অ্যাটলিস্ট 7-8টা ক্লাস, মানে অ্যাটলিস্ট 10-12 ঘন্টা টাইম নিয়ে এটা পড়ানো লাগে। তোমাদের এটা 1-1.5 ঘন্টাতে পড়াচ্ছি, দ্যাট মিনস তোমাদের হলো অনেক জিনিস মনে করতেছি যে তোমরা আগে থেকে কিছুটা পারো। তোমাদের তো যতটুকু পড়ানো হচ্ছে ততটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট, যাতে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে আসতে পারো। দেখো লসিকার উৎপত্তি যেটা আমাদের মনে রাখবা, সহজ কথা কি আমি তোমাকে একটা ব্যাপার বলি। মনে করো যে আমাদের মানে হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্তটা বের হয়, সেটা হলো ধমনী দিয়ে চলে যায় কোথায়? মানে কোষের কাছাকাছি এলাকায় চলে যায়, সেখানে কৈশিক জালিকা দিয়ে সেই জায়গাতে আমরা মানে বের করে দিচ্ছি।
তারপর রক্তরসটা ওই জায়গাতে সাপ্লাই দিয়ে আবার ব্যাক করার কথা, তাই না? কিছু পরিমাণ প্লাজমা বা রক্তরস ব্যাক করতে পারে না, সেটা ওই জায়গাতে জমা থেকে যায়। এই যে জমা থেকে গেল আমাদের কোষের ফাঁকে, এটাকে আমরা বলতেছি হলো লসিকা বা লিম্ফ। তাহলে এই লসিকা বা লিম্ফকে আমাদের তো নিয়ে আসতে হবে, তাই না? কারণ কি আমাদের লসিকায় কিন্তু প্রচুর পরিমাণে হলো প্লাজমা প্রোটিন থাকে, এগুলো যদি আনতে না পারি তাহলে কিন্তু আমাদের হলো রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু পানি লিক করা শুরু করবে। সেই জন্য আমাদের ওইটা কিন্তু ব্যাক করে আনাটা দরকার। ওইটাকে ব্যাক করে আনার জন্য যা যা লাগে সেটা হলো আমাদের মেইনলি কি বলতো, সেটা কিন্তু আমাদের হলো লিম্ফেটিক সিস্টেম। তাহলে এই যেটা আইডিয়া রাখা লাগবে। এখন আসো, আমাদের লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে, এটা একটু মনে রাখা লাগে। কোষীয় উপাদানগুলো আমাদের অত বেশি দরকার হয় না, হ্যাঁ। জাস্ট একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু আমাদের অক্সিজেন মানে পুষ্টিপথ আদান প্রদান, শোষণে হেল্প করে, মানে তারপর হলো শোষণ বলতে কি অন্ত্র থেকে স্নেহ পদার্থগুলো শোষণ করতে হেল্প করে। তোমাদের যখন চ্যাপ্টার 3 পড়াইছিলাম, চ্যাপ্টার 3 কিন্তু অলরেডি বলছিলাম যে আমাদের চর্বিগুলো যেগুলো, চর্বি জাতীয় খাবার যেগুলো, সেগুলো কিন্তু লসিকার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমে মানে ব্যাক করে শোষণ করে। যে মানে তোমার যখন শোষণ করলাম, শোষণটা কোথায় হচ্ছিল? আমাদের ক্ষুদ্রান্তের যে কোষগুলো থাকে, ক্ষুদ্রান্তের প্রাচীরের যে কোষগুলো থাকে, সেগুলো থেকে কিন্তু আমাদের লসিকায় যাচ্ছিল, তাই না? তারপর কিন্তু ওটা অনেক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ফেরত নিয়ে আসছি, সেটা আমরা আপাতত যাচ্ছি না ওদিকে। তার মানে আমাদের কিন্তু শোষণ করতে হেল্প করে, প্রতিরক্ষাতে হেল্প করে, কারণ কি প্রচুর লিম্ফোসাইট থাকে। তারপর আরও বেশ কিছু কথাবার্তা আছে, এগুলো আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এখন যেটা দরকার, লসিকা তন্ত্রকে কখনো কখনো আমাদের দ্বিতীয় সংবহন তন্ত্র বলি। কি বলি? দ্বিতীয় সংবহন তন্ত্র বলি। লসিকা তন্ত্র কি নিয়ে গঠিত? লসিকা নালী থাকবে, লসিকা গ্রন্থি থাকবে। কারণ আমাদের যেই জিনিসটা একটু দেখো, ডান লসিকা নালী আর একটা আছে আমাদের থোরাসিক লসিকা নালী। বাম বলে কিন্তু কিছু নাই, একটা আছে ডান, একটা হলো বাম। তোমাদের একটা সহজ কথা বলি, কোনটা কোথা থেকে সাপ্লাই নেয় এটা মনে রাখার একটা ওয়ে আছে। দেখো যে আমি এখানে কেটে দিলাম, তাই না? এখান থেকে কেটে দিলাম। আমাদের হাতের ডান পাশকে বলা হয় বাম পাশ, তাই না? তার মানে বাম বা থোরাসিক, অ্যাকচুয়ালি থোরাসিক, তাই না? থোরাসিক, থোরাসিক। আর এটা কি? এটা হলো আমাদের ডান। এখন মূল কথা হলো, ডান লসিকা নালী যেটা, সেটা কোথা থেকে আমাদের মেইনলি মানে লসিকাগুলো কালেক্ট করবে? ডান জায়গাটা কোন পর্যন্ত কভার করতে? দেখো তো, মাথার এই পার্টটা, ডান পাশের ঘাড়ের পার্টটা, ডান পাশের বুকের পার্টটা, ডান পাশের পেটের পার্টটা, এই পর্যন্তই। কিন্তু যেটা থোরাসিক, সেটা কিন্তু আমাদের বাম পাশের মাথা, বাম পাশের ঘাড়, বাম পাশের হাত, বাম পাশের পেট, তারপর পুরা পা যেটা, সেটা কিন্তু পুরাটাই কভার করতেছে। ওই কথাটা এখানে বলা আছে। তুমি যদি এই জায়গাটা একটু রিডিং দাও, তুমি বুঝতে পারবা যে দেহের নিম্নাংশ বাম দিকে লসিকা নালীগুলো মানে থোরাসিক লসিকা নালী গঠন করে। এখন কোথায় উন্মুক্ত হয় এগুলো আসলে আমরা আপাতত যাচ্ছি না। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ, লসিকা গ্রন্থি কয় টাইপের? বলো 5 টাইপের, হ্যাঁ। লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস আর লাল অস্থিমজ্জা। এইটা একটু আমাদের মনে রাখা লাগবে। আর কতগুলো লিম্ফ নোড পাওয়া যায়? আমাদের 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। কতগুলো লিম্ফ নোড পাওয়া যায়? 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়, এটা একটু মনে রাখবা। আর 3 টাইপের টনসিল পাওয়া যায়। কয় টাইপের টনসিল পাওয়া যায়? 3 টাইপের টনসিল পাওয়া যায়। একটা তোমার প্যালাটাইন, একটা অ্যাডিনয়েড, আর এটা কি? একটা হলো লিঙ্গুয়াল। এটা মনে রাখতাম প্যাল দিয়ে, প্যাল, হ্যাঁ, প্যাল। দেখো, তাহলে দেখো প্যারাটাইন, তারপর হলো দেখো একটা অ্যাডেনয়েড, একটা কি বলতো? লিঙ্গুয়াল। তাহলে কোশ্চেনটা করে এইভাবে যে তোমার কয় ধরনের টনসিল পাওয়া যায়? 3 ধরনের টনসিল পাওয়া যায়। ওই যে আমরা যখন টনসিল খুলে যায় বলি না, হা খুলে যেটা দেখা যায়, ওটা কি? ওটা কিন্তু আমাদের প্যারাটাইন টনসিল। কি টনসিল? প্যারাটাইন টনসিল। অ্যাডেনয়েড নামে একটা টনসিল আছে, যেটা অনেক ভিতরের দিকে থাকে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওটা খুলে যায়, তখন কিন্তু আবার অটাইটিস মিডিয়া হয়। ওকে, অনেক কাহিনী আছে। আসো সামনে চলে আসো। এখন যেটা বলছিলাম, এই যে টনসিল কেটে ফেললে আমরা সেটা কি বলবো? টনসিলেক্টমি। কি বলবো? টনসিলেক্টমি বলবো। প্লিহা যেটা, প্লিহাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। প্লিহাকে আমরা ব্লাড ব্যাংক বলি। কি বলি? ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার বলি। 300 ml রক্ত জমা করে রাখে। কত ml? 300 ml রক্ত জমা করে রাখতে পারে। তাহলে সেটা একটু খেয়াল রাখবা। থাইমাস আবার দেখো, থাইমাসটা কোথায় থাকে জানো? এই যে আমাদের দেখো স্টার্নাম, এই যে দেখো স্টার্নামের পিছনে, এই যে এই পিছনে যেটা দেখছো না, কিন্তু আমাদের ট্রাকিয়ার উপরে আছে, বুঝছো? ট্রাকিয়ার উপরে আছে, হ্যাঁ, এটা হলো আমাদের থাইমাস। থাইমাস থেকে আমাদের বেশ কিছু হরমোন আসে, নামগুলো মনে রাখার দরকার নাই। থাইমোসিন, থাইমোপোয়েটিন নামে হরমোন আসে, যেটা আমাদের টি লিম্ফোসাইটকে ম্যাচুরেশনে হেল্প করে, বা টি লিম্ফোসাইটকে পরিপূর্ণতা দেয়, পূর্ণতা দেয়। ঠিক আছে, পূর্ণতা দেয়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তার মানে আমি যদি বলি যে ভাইয়া থাইমাসের কাজ কি? থাইমোসিন, থাইমোপয়েটিন নামে কিছু হরমোন আছে, সেগুলোকে মানে ক্ষরণ করা। সেটা কি করে আমাদের? সেটা কিন্তু আমাদের টি লিম্ফোসাইটকে পরিপূর্ণতা দিতে হেল্প করে। ওকে, এটা মনে রাখবা। লাল অস্থিমজ্জা দেখো, লাল অস্থিমজ্জা তো জানো, গতকাল পড়াইছি চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7-এ হলো তোমার যখন ক্লাস করবা তখন বুঝতে পারবা যে ওখানে কি কি মানে যে অস্থিগুলো, সেগুলো থেকে আমাদের বেশ কিছু লাল অস্থিমজ্জা থাকে। অস্থিগুলোর ভিতরে কিন্তু আমাদের লাল অস্থিমজ্জা থাকে, যেটা স্টেম সেল হিসেবে কাজ করে। ওখান থেকে কিন্তু আমাদের আরবিসি, ডব্লিউবিসি এই জিনিসগুলো তৈরি হতে পারে। ওকে, লসিকা সংবহনটা আমাদের জন্য না আসলে খুব একটা দরকার না, আমরা সামনে দিকে আগায় যাই। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো হার্টের পার্টটা। ওকে, এখন আসো, দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, রক্তবাহিকা আবার কয় টাইপের? 3 টাইপের। একটা ধমনী, শিরা, আর একটা তোমার কৈশিক জালিকা। ওকে, জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো তোমার জন্য মোর দেন এনাফ। যদি আসলে ধমনীর গঠন, স্ট্রাকচার আর অনেক বড় বড় পার্ট আছে, ওগুলো আসলে আমাদের জন্য
একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। এখন দেখো আমাদের হার্ট রিলেটেড কথাবার্তা। কতবার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ওজন কত? এটা পড়বা। মেয়েদের ক্ষেত্রে কত, ছেলেদের ক্ষেত্রে কত পড়বা, এটা পড়বা। কয় সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় বলো তো? 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। কি শুরু হয়? 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। হৃৎপিণ্ডটা দেখতে কেমন? হৃৎপিণ্ডটা আমাদের কিন্তু দেখতে ত্রিকোণাকার। এর মাথা যেটা দেখো, এই যে এটা, এই মাথা এটা হলো একটু সামনের দিকে সরু না, এটাকে বলে অ্যাপেক্স। উপরটা কি বলতো? বেস। উপরটা কি বলো? বেস। অ্যাপেক্সটা কোথায় থাকে? অ্যাপেক্সটা থাকে হলো তোমার 4 নাম্বার আর 5 নাম্বার, দেখো সরি, যে তোমার 5 নাম্বার আর 6 নাম্বার কোর্সকার ফাঁকে থাকে। ওকে, তাহলে এটা মনে রাখবা। দৈর্ঘ্য প্রস্থ কত? 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ। তাহলে এই দুটো আবার কিন্তু ইম্পর্টেন্ট। ঊর্ধ্বমুখী পার্টটাকে বলে বেস, আর নিচের দিকে সরু যেটা সেটাকে বলা হয় তোমার অ্যাপেক্স। তাহলে এটা হলো অ্যাপেক্স, এটা উপরটা কি? বেস। তাহলে এই যে 2-3টা জিনিস যেগুলো বললাম, এগুলো কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। এখন আর কয়েকটা গঠনগত ব্যাপার আছে। তোমার হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরি পেরিকার্ডিয়াম। পেরি মানে কি? চারদিকে। হৃৎপিণ্ড, তার কার্ডিয়া, তার মানে পেরিকার্ডিয়াম। তুমি যদি জিজ্ঞেস করি তাহলে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। কি? পেরিকার্ডিয়াম। এখন এই পেরিকার্ডিয়াম আবার 2 টাইপের, বুঝছো? আমি তোমাদের একটু লিখে দেখাই। একটু লিখে দেখালে আই থিঙ্ক ইজি হবে। পেরিকার্ডিয়াম, 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 এটাকে তুমি 2 ভাগে আগে ভাগ করে নিবা। একটা হলো ফাইব্রাস, একটা হলো ফাইব্রাস, একটা হলো সেরাস, একটা হলো কি? সেরাস। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার একটা হলো ব্যাপার বলি তোমাদের। হ্যাঁ, দেখো প্রথমে হলো এখানে তুমি যদি একটু খেয়াল করো, এখানে তুমি দেখলে বুঝতে পারবা যে পেরিকার্ডিয়াম বাইরের দিকে যেটা সেটাকে বলতেছি তরুণতময় পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে যেটা সেটা বলতেছি সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্যারাইটাল, হ্যাঁ, মানে কম্পারেটিভলি বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল। আর একটু ভিতরের দিকে যেটা থাকে সেটা বলা হয় ভিসেরাল। ভিসেরাল। তার মানে একবারে যদি বলি হৃৎপিণ্ডের গায়ে একবারে সেটে আছে বা লেগে আছে, সেটা বলো কি? ভিসেরাল। তাহলে জিনিসটা ভালোভাবে মনে রাখবা। আর যেটা বলতেছিলাম, এই যে প্যারাইটাল আর ভিসেরালের মাঝে, এই দুটার মাঝে কি থাকে? এক ধরনের তরল পদার্থ থাকে, সেটাকে বলা হয় কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। কেন থাকবে? কারণ যাতে ঘর্ষণটা কম হয়। ওকে, আচ্ছা। এখন আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে 3 টাইপের, মানে 3টা পার্ট থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর এটা কি বলতো? এন্ডোকার্ডিয়াম। এপি, মায়ো, আর এটা কি? এন্ডো। এপিকার্ডিয়ামটা হলো সবচেয়ে বাইরের লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ার হলো এপিকার্ডিয়াম। এখানে চর্বি লেগে থাকে। কি থাকে? চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়ামটা তো হলো মাসেল থাকে। কি থাকে? মায়োকার্ডিয়ামটা সবচেয়ে পুরু, এটা কিন্তু মাসেল থাকে, সংকোচন প্রসারণে হেল্প করে। এন্ডোকার্ডিয়াম যেটা, সেটা আসলে একবার সবচেয়ে ভিতরের পার্ট, যেটা রক্তের সাথে ডিরেক্ট কানেকশন থাকে, মানে তোমার হলো কপাটিকাগুলা বা আনুষঙ্গিক এই জায়গাগুলো ঢেকে রাখে। দেখো ওই কথাগুলো বলছে। ঠিক আছে, এগুলো একটু আইডিয়া রাখবা। তাহলে আমি কোশ্চেন করবে যে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর কয়টা? বলো 3টা। ওকে, এখন আসো হৃৎপেশি। হৃৎপেশিগুলো অলরেডি পড়াইছি তোমাদের, চ্যাপ্টার 7-এ পড়াইছি। যখন ক্লাস করবো তখন ওটা দেখে নিও। জাস্ট মনে রাখবে এখানে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। ঠিক আছে, কি থাকে? ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, এটা মনে রাখবে। ওকে, এখন আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। কি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। যেটা বলতেছিলাম যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে আমাদের যে জিনিসটা একটু দরকার, কয়টা প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? আমাদের হৃৎপিণ্ডগুলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তারপর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা জানো উপরের দিকে থাকে অ্যাট্রিয়াম, নিচের দিকে থাকে ভেন্ট্রিকল। আমরা আসলে অত ভিতরে ডিটেলসের দিকে যাব না, কারণ তোমাদের যতটুকু ইনফো আমাদের জন্য দরকার সেই ইনফোগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। তোমাদের বেসিক ইনফো যেটা, সেটা তোমরা অলরেডি জানো, যে তোমাদের হলো যে কি লাগবে না লাগবে, সেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখা উচিত। আমি যদি তোমাকে একটু বলি যে আমাদের কয়টা অ্যাট্রিয়াম থাকে? 2টা অ্যাট্রিয়াম থাকে, 2টা ভেন্ট্রিকল থাকে। ওকে, 2টা ভেন্ট্রিকল থাকে। তাহলে একটা জিনিস যেটা আমাদের দরকার, যে মেইনলি আমাদের উপরের যেগুলো সেগুলোকে বলেছিলাম আমরা অ্যাট্রিয়াম, আর নিচেগুলোকে কি বলি বলতো? ভেন্ট্রিকল বলি। উপরেগুলোকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম বলি, আর নিচেগুলোকে কি বলি? ভেন্ট্রিকল বলি। এখন অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়। তোমরা জানো যে সাপোজ মনে করো একটা হার্টের উপরের দিকে যেটা, সেটাকে বলছে অ্যাট্রিয়াম, আর নিচটাকে বলছে ভেন্ট্রিকল। কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ, 2 পাশে 2টা করে, তাই না? আলটিমেটলি তোমার একটা বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। এখন ব্যাপারটা তো ওখানে না, ব্যাপারটা হলো অন্যখানে। কোশ্চিনটা করে যে কপাটিকাগুলো কোনটা কোথায় থাকে, ঠিক আছে? সেটা আমরা কপাটিকার বক্স থেকে পড়ে নিব একসাথে, সেটা নিয়ে আসলে চিন্তা না। তবে আমাদের আসলে কয়েকটা বেসিক জিনিস আমাদের একটু জানা থাকা দরকার। কেন? কারণ এগুলো না জানলে তুমি হলো উল্টাপাল্টা করে ফেলবা। দেখো ডান অ্যাট্রিয়াম যেটা, ডান অ্যাট্রিয়ামে না আমাদের এসএ নোড থাকে। তাহলে এই কথা একটু মনে রাখো, ডান অ্যাট্রিয়ামে কি থাকে? এসএ নোড থাকে। ডান অ্যাট্রিয়াম মানে কি? ডান অ্যাট্রিয়াম মানে হলো যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা জমা হবে।
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথা থেকে জমা হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো জমা হবে তোমার বডির নিচ পার্ট থেকে যেটা আসবে সেটা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আসবে। ইনফেরিয়র মানে কি? নিচে। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে উঠে আসবে কোনটা? মানে নিচ থেকে যেগুলো, উপর থেকে আসবে কি দিয়ে? সুপিরিয়র ভেনা কাভা দিয়ে। কি দিয়ে? সুপিরিয়র ভেনা কাভা দিয়ে। তার মানে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্তগুলো কোথায় এসে জমা হবে? আগে ডান অ্যাট্রিয়ামে জমা হবে। তারপর যাবে কোথায়? সেটা যাবে তোমার ডান ভেন্ট্রিকলে। ঠিক আছে? এই যে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল, এইটার মাঝে থাকে হলো ট্রাইকাসপিড কপাটিকা। কেন ট্রাইকাসপিড বলতেছি? কারণ তিনটা ভাল্ব থাকে, সেটা বলছে ট্রাইকাসপিড। এখন ডান ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হবে, রক্তটা চলে যাবে কোথায়? ফুসফুসে। কি দিয়ে যাবে? ধমনী দিয়ে যাবে। কোন ধমনী? সেটা হলো তোমার পালমোনারি ধমনী। বলতে পারবে কেন পালমোনারি ধমনী? কারণ আমাদের ফুসফুসে যাচ্ছে। ধমনী কেন? কারণ হার্ট থেকে বেরোচ্ছে। তোমাদের ধমনী আর শিরা রিডারের একটা ব্যাপার বলে রাখি, ওই যে তোমরা যেটা পড়ো যে অক্সিজেন পরিবহন করবে সেই জন্য, যেটা অক্সিজেন পরিবহন করবে সেটাই ধমনী, আর যেটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে সেটা শিরা। ব্যাপারটা এরকম না। তুমি মনে রাখবে যেটা হার্ট থেকে বের হচ্ছে সেটাই ধমনী, যেটা হার্টে ঢুকতেছে সেটা হলো শিরা। এই যে দেখো ডান ভেন্ট্রিকল থেকে যাচ্ছে উপরের দিকে, কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। ফুসফুস মানে কি? পালমোনারি। ধমনী মানে কি? হার্ট থেকে বের হচ্ছে। কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। দেখছো একটা ব্যতিক্রম? তার মানে পালমোনারি ধমনী যেটা, সেটা কিন্তু একটা ব্যতিক্রম। সেটা কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু মেডিকেল, মানে মেডিকেল তো আসেই, পাশাপাশি তোমাদের হলো মানে জিএসসিতেও আসে। ঢাবির কোশ্চিন, তারপর অন্যান্য ভার্সিটি কোশ্চিন, এগুলো কিন্তু অনেক আসে। তার মানে রক্ত কিন্তু আমাদের ফুসফুসে চলে গেল। ফুসফুসে গিয়ে কী করলো? ফুসফুসে গিয়ে আমাদের কিন্তু রক্তটাকে মানে একটু সংশোধন করলাম, বিশুদ্ধ করলাম। সেটাকে আমি পাঠাই দিব কি দিয়ে? সেটাকে আমি পাঠাই দিব কোথায়? বাম অ্যাট্রিয়ামে। তার মানে কি? আমার হৃৎপিণ্ডের দিকে আসতেছে, তাহলে ফুসফুস থেকে হৃৎপিণ্ডের দিকে আসতেছে। কি দিয়ে আনাবো? ধমনী দিয়ে না শিরা দিয়ে? যেহেতু আনাচ্ছি তার মানে শিরা দিয়ে আনবো। কোন শিরা দিয়ে? পালমোনারি শিরা দিয়ে। কি দিয়ে? পালমোনারি শিরা দিয়ে। কেন? ফুসফুস থেকে আসতেছে। তার মানে আমার অক্সিজেনযুক্ত রক্তটা বাম অ্যাট্রিয়ামে জমা হইল। তারপর কোথায় চলে যাবে? তারপর সেটা চলে যাবে বাম ভেন্ট্রিকলে। তারপর বাম ভেন্ট্রিকল যখন সংকুচিত করবে, তার মানে কি? অ্যাওর্টা তৈরি করবে। অ্যাওর্টা দিয়ে সারা বডিতে ছড়ায় পড়বে। তার মানে যেই জিনিসটা আমি একটু বললাম এখন, এটা তোমাদের যদি একটু কনফিউশন থাকে এটা আরেকবার শুনো, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। সহজ কথা, আমাদের পুরো হৃৎপিণ্ড কীভাবে কাজ করে এটার বেসিক আইডিয়া তোমাদের থাকা উচিত। এইটুকু মনে রাখলে তোমাদের জন্য কাজে দিবে। ওকে, এখন আমরা একটু সামনের দিকে আগে আসি। যেটা আমাদের দরকার যে আমাদের বাম অ্যাট্রিয়ামের ব্যাপারটা আমরা কিন্তু অলরেডি বলছি। বাম অ্যাট্রিয়াম কী হয় বলতো? ফুসফুস থেকে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত যেটা, সেটা কিন্তু পালমোনারি শিরা দিয়ে বাম অ্যাট্রিয়ামে আসে। কেন? কারণ আমাদের বাম পার্টটা পুরাটাই কিন্তু আমাদের অক্সিজেনযুক্ত রক্ত। ওকে, তাহলে এই কথাটাই বলছেন। তাহলে দেখো যে বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, এটার ব্যাপারটা আমি তোমাকে বলি। বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝে কি থাকে? একটা কপাটিকা থাকে। এটা বলছি আমাদের বাইকাসপিড কপাটিকা। তোমাদের পরীক্ষায় সাধারণত আসলে এই দুটো কপাটিকাই আসে। মানে বাইকাসপিড কই থাকে? তাহলে বলবো বাই মানে বাম, বতে বাই, বতে বাম। আর ডানটা থাকে, ট্রাইকাসপিডটা থাকে ডান পাশে। ওকে, তাহলে এইটা একটু বেসিক জিনিস, এটা একটু তোমাদের আইডিয়া রাখা লাগবে। এখান থেকে তোমরা অত বেশি ডিটেলস পড়তে যাবে না। তোমাদের কোয়েশ্চেন কী কী আসবে আমি তোমাকে একবারে মানে অধ্যায় যখন এই যে আমরা বলা শেষ করবো তখন কিন্তু সবগুলো বলে দিব। ডান ভেন্ট্রিকল এই যে বললাম না যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা, সেটা কিন্তু প্রথমে আমাদের কোথায় আসছিল? আমাদের কিন্তু ডান অ্যাট্রিয়ামে আসছিল, তারপর ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসছে। ডান ভেন্ট্রিকল থেকে আবার সংকোচন করে ফুসফুসে পাঠাই দিচ্ছি, তাই না? তাহলে ওই কথাগুলো এখানে বলা আছে। তুমি যদি এই জায়গাটা পড়ো তাহলে তোমরা একটু বুঝতে পারবা যে ডান অ্যাট্রিয়াম থেকে কিন্তু পরবর্তীতে আমরা ডান ভেন্ট্রিকলে পাঠাই দিচ্ছি। এই যে ডান ভেন্ট্রিকল থেকে আমরা ফুসফুসে পাঠাই দিচ্ছি। এই ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাচ্ছিল কি দিয়ে? পালমোনারি আর্টারি দিয়ে। কেন পালমোনারি? ফুসফুসে পাঠাচ্ছি, যেহেতু হার্ট থেকে বেরোচ্ছে সেটা আর্টারি, তারপর পালমোনারি আর্টারি। তাহলে এই যে ডান ফুসফুস আর পালমোনারি আর্টারির মাঝেও তোমার কিছু কপাটিকা থাকে, সেটাকে বলা হয় পালমোনারি কপাটিকা বা মানে পালমোনারি সেমিলুনার কপাটিকা। কেন সেমিলুনার? কারণ এটা হলো তোমার চন্দ্র আকৃতির। জাস্ট এটুকু মনে রাখো, এর থেকে আর কিছু দরকার নেই। আবার সেম ফুসফুস থেকে তোমার মানে রক্তটা বিশুদ্ধ হওয়ার পর, ফুসফুস থেকে রক্তটা বিশুদ্ধ হওয়ার পর সেটা কোথায় জমা হচ্ছে? বাম অ্যাট্রিয়ামে আসতেছে। কি দিয়ে? পালমোনারি শিরা দিয়ে। কেন? হার্টে প্রবেশ করতেছে, তার মানে শিরা নিয়ে আসতেছি তো। ফুসফুস থেকে আসতেছে আমরা পালমোনারি। তার মানে আমরা বাম অ্যাট্রিয়ামে একে অক্সিজেনযুক্ত রক্তটাকে আনলাম, তারপর কোথায় চলে গেলো? বাম ভেন্ট্রিকলে চলে গেল। বাম ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন কিন্তু সারা বডিতে ছড়ায় পড়বে। বাম ভেন্ট্রিকল থেকে কী তৈরি হয়? অ্যাওর্টা তৈরি হয়। তাহলে বাম ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝে কী থাকবে জানো? অ্যাওর্টিক কপাটিকা থাকবে। তার মানে অ্যাওর্টার আগে অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি আর মানে পালমোনারি আর্টারির আগে পালমোনারি কপাটিকা। বুঝে গেছে? তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবা। তাহলে ওই কথাগুলোই বলছে। আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আমাদের ভেন্ট্রিকলের বাম ভেন্ট্রিকলের প্রাচীর যেটা, সেটা কিন্তু অলমোস্ট 3 গুণ পুরো হয়। কত গুণ? 3 গুণ বেশি পুরো হয়। ঠিক আছে? তাহলে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে কিছু আমাদের দরকার নেই, সামনে চলে আসো। যে আমি কপাটিকার কথাটাই তোমাদের বলতেছিলাম। দেখো বাইকাসপিড কপাটিকা কই থাকে? বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝে থাকে। শেষ।
ট্রাইকাসিড কপাটিকা, ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝে থাকে। অ্যাওর্টিক, তার মানে অ্যাওর্টাটা তৈরি হয় কোথেকে বলো তো? বাম ভেন্ট্রিকল থেকে তৈরি হয় না? তার মানে বাম ভেন্ট্রিকল আর আর্চ অফ অ্যাওর্টার মাঝে থাকবে। দেখো, বাম ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝে থাকবে। হুম। আর পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি মানে কি? পালমোনারি মানে এই যে হার্ট থেকে ডান ভেন্ট্রিকল থেকে আমি রক্তটা কোথায় পাচ্ছিলাম? ফুসফুসে পাঠাচ্ছিলাম। তার মানে পালমোনারি আর্টারি, তাই তো? পালমোনারি আর্টারি আর ডান ভেন্ট্রিকলের মাঝে থাকবে কি? পালমোনারি কপাটিকা। শেষ। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? আর দুটো কপাটিকা আছে, একটা হলো থিবেশিয়ান। থিবেশিয়ান মনে রাখবা করোনারির সাথে রিলেটেড। তার মানে করোনারি সাইনাস, মানে হার্টের নিজেরও তো রক্ত সরবরাহ দরকার, তাই না? হার্টের শিরাগুলো থেকে যে রক্তগুলা তোমার ডান ভেন্ট্রিকলে আসবে, সেই সংযোগস্থলে একটা কপাটিকা থেকে, সেটাকে বলছে করোনারি বা থিবেশিয়ান। আর এই স্টেশনটা কি? ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়াম সংযোগস্থল থাকে। ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে, এটা মনে রাখবা। শেষ। এখন আসলে আমাদের হলো জাংশনাল টিস্যু। এটা কিন্তু তোমাদের হলো সিকিউতে অনেক আসছে, আর আসলে আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট বা এত বেশি ডিটেলস পড়বো না, আমরা কয়েকটা সামারি পড়বো। দেখো, আমাদের গড়ে প্রতিবার 70 থেকে 80 বার কিন্তু আমাদের স্পন্দন ঘটে। দ্যাট মিনস আমাদের 1 মিনিটে গড়ে 75 বার। তার মানে মানে দিনে তাহলে তুমি চিন্তা করো কতবার আসলে হার্টবিট করে, তাই না? অনেকবার, অনেকবার, অনেকবার। হৃৎপিণ্ডের সংকোচন যেটা, সেটাকে বলে সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সিস্টোলের সময় মানে ভেন্ট্রিকলের সিস্টোলের সময় হয় লাভ, ভেন্ট্রিকলের সিস্টোলের সময় হয় লাভ, আর ডায়াস্টোলের সময় হয় ডাব। তাহলে এই দুটো শব্দ একটু মনে রাখতে হবে, লাভ ডাব। বুঝতে পারছো? এখন আমাদের এই যে উদ্দীপনা তৈরি হওয়ার ব্যাপারটা, এটা পুরোটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালের ব্যাপার। হ্যাঁ, এটা তো এক জায়গা থেকে তৈরি হতে হবে, তাই না? এটা তৈরি করতে থেকে এসএ নোড থেকে, কোথেকে? এসএ নোড থেকে। তার মানে সাইনোট্রিয়াল নোড যেটা, সেটা কিন্তু আমাদের পেস মেকার হিসেবে কাজ করে। পেস মেকার মানে কি? পেস মানে গতি, মেকার মানে কি? তৈরি করে দেয়। তার মানে যে গতি তৈরি করে দেয় তাকে বলা হয় পেস মেকার। ওকে। এখন দেখো, দ্বিবর্তনী রক্ত সংবহনতন্ত্র, অলরেডি এটা আমরা মোটামুটি জানি। কেন দ্বিবর্তনী রক্ত সংবহনতন্ত্র বলি জানো? কারণ আমাদের একটা পার্ট হলো পুরো বডিতে রক্ত সরবরাহ করে, আর একটা পার্ট হলো আমাদের ফুসফুসের দিকে রক্ত নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে যায়। একজনে অক্সিজেনযুক্ত রক্ত দিয়ে আসে, আর একজন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটাকে তোমার ফুসফুসে পাঠায়। কেন? অক্সিজেনযুক্ত রক্তে পরিণত করার জন্য। এবং এখানে একটা কথা আছে, হার্ট কেন অবসন্ন হয় না? কারণ এখানে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক বেশি। আমরা কিন্তু চ্যাপ্টার 7 যখন পড়াইছি, তখন তোমরা একটু পড়াইছি, ওটা একটু তোমরা দেখে এসো। ওখানে বলা হয়েছিল রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি? যেই সময়টাতে সে আরেকটা উদ্দীপনার প্রতি সাড়া দেয় না, এটা বলে রিফ্র্যাক্টরি পিরিয়ড। যার রিফ্র্যাক্টরি পিরিয়ডটা মানে ছোট বা কম, তার কিন্তু সে কিন্তু দ্রুত ক্লান্ত হয়ে যায়। ওকে, যে রেস্ট কম পায় সে তো ক্লান্ত হবেই, এই আর কি। এখন আসো যে আমাদের কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রতে আমাদের অনেক বেশ কিছু কথাবার্তা আছে। যে আমাদের প্রতি মিনিটে 70 থেকে 80 বার তোমার হলো স্পন্দন ঘটে বা মানে সংকোচন প্রসারণ ঘটে। এবারে যদি 75টা ধরি, গড়ে আমাদের হলো 0.8 সেকেন্ড। আমাদের কোশ্চিনটা করে কোথায় জানো? এখানে অনেক ডিটেলস আছে, অনেক ডিটেলস আছে, অনেক ডিটেলস আছে, এগুলো তোমরা আসলে বুঝে উঠতে পারবে না এখন। আমাদের জন্য কয়েকটা জিনিস একটু দরকার। কয়েকটা জিনিস একটু দরকার বলতে এই বক্সটা দরকার। তোমাদের এখন অনেক ডিটেলস আমি বাদ দিয়ে গেলাম, বলতে পারবে এক লিঙ্ক লাগবে না, লাগবে। আই থিঙ্ক যতটুকু একাডেমিকে পড়ে আসো সেটাতে কভার হয়ে যাবে, বাট তোমাদের এখন টার্গেট হলো পরীক্ষা মার্কটা অর্জন করা, তাই না? এইটা মনে রাখার উপায় কি জানো? এটা মনে রাখার উপায় হলো এইভাবে। তুমি এদিক থেকে শুরু করবে, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে। এখানে দিবা 1, এখানে দিবা 3, এখানে দিবা 5, এখানে দিবা 7। দিছি? দেওয়া শেষ। একটা করে দশমিক দিয়ে দাও, একটা করে দশমিক দিয়ে দাও, দশমিক, 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 শেষ। উপরের গুলা হইলো অ্যাট্রিয়াম। উপরের গুলা কি? অলিন্দ বা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। ওকে, উপরের গুলো হলো অ্যাট্রিয়াম, আর নিচেগুলো কি বলো তো? ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। উপরের গুলো কি? অ্যাট্রিয়াম, নিচেগুলো কি? ভেন্ট্রিকল। দ্যাট মিনস তোমাদের উপরের যেগুলো সেগুলো সবগুলো অ্যাট্রিয়ামের সাথে রিলেটেড, নিচেগুলো সবগুলো হলো ভেন্ট্রিকলের সাথে রিলেটেড। এখন আমাকে তোমার একটা কমন সেন্স বলো, সংকোচনে বেশি সময় লাগে নাকি প্রসারণে বেশি সময় লাগে? প্রসারণে বেশি সময় লাগে। তাহলে এখন আমি তোমাকে বলি, হ্যাঁ, অ্যাট্রিয়ামের প্রসারণের সময় কত? অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় কত? তার মানে উপরের দিকে যেটা এবং বেশি যেটা সেটা নিবা। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল কত হবে? 0.7। যদি বলি ভাই অ্যাট্রিয়ামের সিস্টোলে কত? উপরের দিকের যেটা, ছোটটা যেটা সেটা নিবা, 0.1। সেমভাবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কত? নিচের দিকে বড় যেটা সেটা, 0.5। ভেন্ট্রিকুলার সিস্টোল কত? 0.3। শেষ। ওকে, এটা মনে রাখো। এখান থেকে এটা খেয়াল রাখো, এখান থেকে কিছু আমাদের দরকার নাই। মায়োজনিক নিয়ন্ত্রণটা আমরা এখান থেকে পড়বো। মায়োজনিক নিয়ন্ত্রণে আমাদের পেস মেকার বলা হয় কোনটা, এটা আমাদের আসে কোশ্চেন। আমি তোমাদের কিন্তু খুবই সামারি আকার পড়াচ্ছি, কারণ তোমাদের এইটুকু যতটুকু বলছে এইটুকু তোমরা ইনশিওর করতে পারো, তোমরা ভালো মার্ক করতে পারবে। বাট খুব যদি সব পড়তে যাও তাহলে কিন্তু মারা খাবা। দেখো, এসএ নোড, এসএ নোড হলো আমাদের মেইন পেস মেকার। মেইন পেস মেকারকে এসএ নোড থাকে কোথায়? ডান অ্যাট্রিয়ামে থাকে। কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামে থাকে। আর এই যে এটা দেখতেছো না, এটা হলো তোমার এভি নোড, বুঝছো? এই যে দেখতেছো এটা হলো এভি নোড। এই এভি নোডটাও তোমার ডান অ্যাট্রিয়ামেই থাকে। এভি নোডটা কোথায় থাকে?
ডান অ্যাট্রিয়ামেই থাকে। কাহিনী আছে। এবি নোডকে কি বলা হয়? রিজার্ভ পেসমেকার বলা হয়। কি বলা হয়? রিজার্ভ পেসমেকার বলা হয়। এটা একটু লাগবে, বুঝতে পারছো? রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার। এখন এখানে না আমাদের বেশ কিছু সংখ্যা আছে যেগুলো আমাদের লাগে। যেমন দেখো, আগের চিত্রে চলে যাই। দেখো তো এই এসএ নোট, হ্যাঁ, এই এসএ নোট থেকে এবি নোডে আসতে সময় লাগে কত জানো? এসএ নোট থেকে এবি নোডে আসতে লাগে 0.03 সেকেন্ড। তার মানে এখান থেকে এইটুকু সময়টাই হলো 0.03। এইখানে এসে কিছুক্ষণ সে হলো ধিম ধরে বসে থাকে, একটু রেস্ট করে, এটা বলা হয় 0.09। এই সময়টাকে বলা হয় এভিনোডাল ডিলে। তাহলে আমি যদি বলি যে ভাই এভিনোডাল ডিলেটা কত? 0.09। শেষ। আর এবি নোড থেকে এই যে তোমার এই জায়গাটাকে বলা হয় বান্ডল অফ হিস। তাহলে আমাদের জাংশনাল টিস্যু কয় টাইপের? 4 টাইপের, 5 টাইপ, যেটাই বলো তোমরা। এসএ নোড, এবি নোড, বান্ডল অফ হিস, তারপর তোমার পারকিনজি ফাইবার হয়ে গেছে। হ্যাঁ, বান্ডল অফ হিসের আবার ডান ভাগ আছে, বাম ভাগ আছে, তারপর পারকিনজি ফাইবার হয়ে গেছে। আমরা অত দিকে না যাই। মনে রাখবা এসএ নোড থেকে এবি নোডে আসতে লাগে 0.03 সেকেন্ড, কিছুক্ষণ ধিম ধরে বসে থাকে 0.09 সেকেন্ড। অ্যান্ড এবি নোড থেকে এই পর্যন্ত মানে বান্ডল অফ হিস পর্যন্ত আসতে লাগে আরও 0.04 সেকেন্ড। তার মানে তুমি বুঝতেছো, এসএ নোড থেকে একবারে ভেন্ট্রিকল পর্যন্ত আসতে মানে বান্ডল অফ হিস পর্যন্ত আসতে টোটাল লাগতেছে কত? 0.16 সেকেন্ড। এই ইনফোগুলো আমার জন্য একটু ইম্পর্টেন্ট। দেখো ওই কথাগুলো বলছে যে আমাদের এই যে এসএ নোড থেকে একবার ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাতে সময় লাগতেছে 0.16 সেকেন্ড। এবি নোড থেকে এবি বান্ডেল মানে হলো বান্ডেল অফ হিসে আসতে আমাদের আরও 0.04 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, বাকিগুলো আসলে তোমাদের দরকার নাই। এই ফ্লোচারটা লাগবে, এসএ নোড থেকে এবি নোড, বান্ডেল অফ হিস অ্যান্ড পারকিনজি ফাইবার। ব্যারো রিসেপ্টরটা তোমাদের জন্য আসলে এখন মনে রাখা একটু টাফ, সেজন্য আমরা তো বেশি দিব না, তবে জাস্ট আমরা খালি উদাহরণগুলো মনে রাখবো আর নর্মাল প্রেশারটা মনে রাখবো। সিস্টেম মানে কি? সংকোচন সময় প্রেশার বেশি হবে 100 থেকে 140। আর প্রসারণ মানে কি? ডায়াস্টল, তোমার ডায়াস্টল 60 থেকে 90 বা 60 থেকে 89, ঠিক আছে? এখন আমাদের না দুই টাইপের ব্যারো রিসেপ্টর থাকে। ব্যারো রিসেপ্টর মানেই হলো আলটিমেটলি আমাদের মানে জাস্ট সেন্সরের মতো। একটা হইলো আমাদের উচ্চচাপ আর এটা হলো নিম্নচাপ। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কই থাকে? জাস্ট মনে রাখবা অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড সাইনাস। ওকে, দেখো ওই যে তোমরা কি কখনো নাম শুনছো ক্রিকেট ব্যাট আছে না? ক্রিকেট ব্যাট, ক্রিকেট ব্যাটটা না ওক কাঠের তৈরি, মানে অস্ট্রেলিয়া থেকে মনে নিয়ে আসে, ওক কাঠের তৈরি। ওক, হ্যাঁ, ওক মানে ওক, আমি এভাবে মনে রাখতাম ওক। কতে ক্যারোটিড সাইনাস আর ওতে অনুপ্রস্থ মানে অ্যাওর্টিক আর্চ। দেখো ক্যারোটিড সাইনাসটা তো কোথায়, এটা আমি একটু দেখাই দিই। দেখো এই যে এইটা হলো তোমার অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টিক আর্চের এই যে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। এই যে একটু মানে এই যে উপর দিকে যেটা উঠে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ক্যারোটিড আর্টারি। এই যে একটু চওড়া যেটা সেটা বলে ক্যারোটিড সাইনাস, এখান থাকে আর কি। হ্যাঁ, এইটুকু মনে রাখলে এনাফ আমাদের জন্য। আর নিম্নচাপের রিসেপ্টরটা সাধারণত আমাদের আয়তনের সাথে রিলেটেড। এটা কোথায় থেকে জানো? এটা মনে রাখতাম ডিপিএস দিয়ে। কি দিয়ে? ডিপিএস। একটু মিলাই নাও। তোমার হলো ডান এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার প্রাচীরে, পিতে পালমোনারি রক্তবাহিকা, আর এসতে হলো বড় বড় সিস্টেমিক শিরা। তো জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো আমাদের জন্য মোর দেন এনাফ। এখন আমাদের অনেকগুলো রক্ত সংবহন তন্ত্র আছে, এত ডিটেলস আমাদের আসলে কখনো লাগে না। সহজ কথা, সিস্টেমিক রক্ত সংবহন জিনিসটা কি? তোমার হার্ট থেকে সারা বডিতে চলে যাচ্ছে, আমাদের লাগবে এখান থেকে ফ্লো চার্ট। এখন আমি যদি বলি ভাই সিস্টেমিক রক্ত সম্বন্ধে আমাদের সময় লাগে কত বলো তো? 25 থেকে 30 সেকেন্ড। কত সময় লাগে? 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। দেখো তোমার রক্ত কিন্তু এখন বাম ভেন্ট্রিকেল আছে, মানে অক্সিজেনযুক্ত রক্তটা বাম ভেন্ট্রিকেলে আছে, সেটা ওটা দিয়ে তোমার বডিতে ছড়ায় পড়লো। তারপর কি করবা? সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে মানে তোমার শিরাগুলো দিয়ে ডানে টেমে নিয়ে আসলাম, ডান ভেন্ট্রিকেলে পৌঁছাই দিলাম, তোমার সিস্টেম শেষ, মানে সিস্টেমিক সম্বহন শেষ। এখন ডান ভেন্ট্রিকেল থেকে তুমি আবার ফুসফুসে পাঠাবা। কোথায় পাঠাবা? ফুসফুসে পাঠাবা, ঠিক আছে? ডান ভেন্ট্রিকল থেকে তুমি ফুসফুসে পাঠাবা। কী দিয়ে পাঠাবা? হার্ট থেকে বের করতে হবে, আপনি আর্টারি লাগবে। কোন আর্টারি? পালমোনারি আর্টারি। শেষ। কোথায় গেল? ফুসফুসে গেল। ব্যাক করাইতে হবে না? হার্টে ব্যাক করতেছে, তার মানে কি শিরা লাগবে। কোথা থেকে আসতেছে? ফুসফুস থেকে আসতেছে, মানে পালমোনারি শিরা লাগবে। কোথায় যায়? ডানের ট্রিয়ামে না বামের ট্রিয়ামে? দেখো বামের ট্রিয়ামে গেল, তারপর বাম ভেন্ট্রিকল, পালমোনারি সংবহন তন্ত্রও শেষ। আমাদের লাগেই এই দুইটা, বাকিগুলো আমাদের জন্য আপাতত দরকার নাই। জাস্ট একটা জিনিস মনে রাখো, আমাদের কিন্তু মানে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি কয়টা ছিল বলো তো? পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন দুইটা কিন্তু আমাদের 4টা করে ছিল। কয়টা করে ছিল? 4টা করে ছিল। মনে রাখবা প্রতিটাতে, প্রতি লাংসে বা প্রতি ফুসফুসে 2টা করে ঢোকে, আসার সময় বের হওয়ার সময় 2টা করে বের হয়। তো দেখো ওই কথাই বলছে এখান থেকে। ওকে, এখান থেকে আর কিছু আমাদের সাধারণত দরকার নেই, এইখান থেকে আর কিছু দরকার নেই, এগুলো স্কিপ করতে পারো। ওকে, করোনারি সংবন্ধনটা কি? দেখো মানে হার্টের তো নিজেরও একটা সংবন্ধন দরকার, তাই না? সিস্টেমিক ধমনী, তারপর করোনারি ধমনী, হৃদপ্রাচীর, করোনারি শিরা দিয়ে ডান এট্রিয়াম চলে আসে। এই যে করোনারি শিরা আর ডান এট্রিয়ামের মাঝেই কিন্তু আমাদের ওই যে করোনারি মানে কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা যেটা, সেটা কিন্তু ছিল, তাই না? এটা মনে রাখো, থিবেসিয়ান কপাটিকাটা কিন্তু এখানেই থাকে। ওকে,
আচ্ছা, এখন চলে আসো এখান থেকে আমাদের দরকার নেই, জাস্ট আমরা একটা লাস্ট পার্টে চলে আসছি। কিছু রোগ, এরকম আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেমন দেখো ফুসফুসের মানে বুকের ব্যথা, যেটা এখানে আমাদের বেশ কিছু রোগ আছে। চাইলে একবার রিডিং দিতে পারো। প্লুরাইসি মানে কি? প্লুরাতে যদি সংক্রমণ হয় সেটা বলা হয় প্লুরাইসি। নিউমোনিয়া মানে ফুসফুসের সংক্রমণ। পালমোনারি এম্বোলিজম মানে কি? দলা পাকায় যায়, হ্যাঁ, ফুসফুসে যদি দলা পাকায় যায় বা একটা রক্ত যদি দলা পাকায় ফুসফুসে যদি ঢুকে যায় সেটা বলছে পালমোনারি এম্বোলিজম। কস্টোকন্ড্রাইটিস, কষ্ট মানে হলো রিপস বা পরশুকা, কন্ড্র মানে হলো তরুণাস্থি। তার মানে পরশুকা সাথে আমাদের মানে দেখো পরশুকাগুলো যখন ওই যে আমাদের স্টার্নাম সাথে যুক্ত হয়, কিন্তু আমাদের একটা হলো মানে তরুণাস্থি থাকে। এই তরুণাস্থি যদি একটু মানে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তখন কিন্তু এই ঝামেলাটা হতে পারে। বাইকগুলো আসলে আমাদের জন্য দরকার না, আমাদের জন্য লাগবে হলো যে কিছু ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগের নাম যদি সেটা কিন্তু কমই আসে, হাতে কোনো কয়েকটা কোশ্চিন আসে, আমি বলে দেবো একটু পড়ি। কার্ডিওমেগালি, মেগালি মানে হলো বড় হয়ে যাওয়া, ঠিক আছে? মানে যদি হলো হার্ট বড় হয়ে যায় সেটা বলবো কার্ডিওমেগালি। ভালভুলার ডিজিজ মানে ভালভুলার যদি প্রবলেম হয়, যদি অনেকগুলো ভালভ ছিল না, ভালভুলার যদি প্রবলেম হয় তাহলে বলো ভালভুলার হার্ট ডিজিজ। তারপর আসো যদি বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ মানে জন্মগত প্রবলেম। পেরিকার্ডাইটিস মানে পেরিকার্ডিয়ামে যদি কোনো প্রবলেম হয়, মানে যদি ইনফেকশন হয়। কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিও মানে হৃৎপিণ্ড, মায়ো মানে মাংস বা পেশি, তার মানে হৃৎপেশি যদি কোনো প্রবলেম হয় সেটা বলতে হয় কার্ডিওমায়োপ্যাথি। এটুকু মনে রাখলেই আমাদের জন্য এনাফ। যেটা আমাদের দরকার হলো অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা মূল কথা, অ্যাঞ্জাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা, হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। ওকে, কয় টাইপের হয়? 3 টাইপের হয়, সুস্থিত, অস্থিত আর প্রিঞ্চ মেটাল। সুস্থিত কি? পরিশ্রম করলে তোমার ব্যথা হবে, বিশ্রাম নিলে চলে যাবে। অস্থিত কি? তুমি শুয়ে আছো, বিশ্রামের সময় ব্যথা হচ্ছে। প্রিঞ্চ মেটালটা কি? বিশ্রামের সময় বা ঘুমের সময় ঠান্ডার কারণে হতে পারে, সেটাকে বলা হয় প্রিঞ্চ মেটাল। জাস্ট একটা কথাই হলো দরকার যে অ্যাঞ্জাইনা, এটা একটু তোমরা নিজেদের জানার স্বার্থে একটু পড়তে পারো। 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, তারপর হলো ব্যথা ছড়ায় টড়ায় পরে, এর বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, একবার একটু দেখে যাওয়া বেটার। হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হলো সাধারণ করো তোমার হৃৎপিণ্ডে যে রক্ত সরবরাহ পাঠাচ্ছি আমরা, সেইটার যে রক্তনালিকা যেটা আছে, সেই রক্তনালিকা যদি হলো ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাক বলতেছি। ওকে, কারণ হলো সে তো আর অক্সিজেন পাবে না। হার্ট অ্যাটাক বলতে আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা, সেটাকেই মিন করে, মানে তোমার ওই পেশিগুলো মারা যেতে শুরু করে। লক্ষণগুলো আমাদের লাগবে, বুকে ব্যথা হয়, মাঝখানে অসুস্থ হয়, মানে ব্যাপারটা কেমন ব্যথা জানো? ওই যে মানে হাতি চাপা দিয়ে বসছে মনে হয় যে এত ব্যথা যে তোমার মানে পাথর চাপা দিয়ে রাখছে, এরকম একটা ব্যথা, খুবই ব্যথা করে। অ্যান্ড যাদের ডায়াবেটিস তাদের কিন্তু আবার প্রবলেম, যে তারা কিন্তু এই ব্যথাটা টের পায় না, বুঝছো? সেটা কিন্তু হার্ট অ্যাটাক হলে ওরা বুঝতে পারে না, অ্যান্ড বোঝার আগেই শেষ। তারপর আসো ঊর্ধ্বাঙ্গের, অন্যান্য অংশ মানে অস্বস্তি কোথায়? ঊর্ধ্বাঙ্গের মানে উপরের দিকে। নিঃশ্বাস মানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস হবে, বমি বমি ভাব হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে, তাহলে জায়গাটা একটু খেয়াল রাখবা। এখান থেকে আমাদের দরকার নাই। হার্ট অ্যাটাক আর স্ট্রোকের পার্থক্য একবার রিডিং দিও। হার্ট অ্যাটাকটা হয় তোমার হার্টে, স্ট্রোকটা হয় কোথায়? স্ট্রোকটা হয় মাথায়। ওকে, হার্ট ফেলিওরটা কি? হার্ট ফেলিওরটা সহজ কথা বলি। হার্ট ফেলিওরটা হলো তোমার যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণ প্রেশার মানে পাম্প করতে পারতেছে না, তখন দেখবে শ্বাসকষ্ট হয়, বুঝছো? কারণ তোমার তো হলো হার্ট পাম্প করতে পারতেছে না, তার মানে কি রক্ত অক্সিজেন হচ্ছে না, বেশি কম হচ্ছে, তুমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠাইতে পারতেছো না, তার মানে কি একটা তোমার মানে হাইপোক্সিক একটা অবস্থা হবে, বা তুমি হলো শ্বাসকষ্টের মতো একটা অবস্থা হবে। ওকে, এখান থেকে আগে আমাদের দরকার নাই। চিকিৎসা যেটা, এই বক্সটা আমাদের জন্য মাস্ট, মানে মাস্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। মনে রাখবা বুকের এক্স রে দিয়ে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। ইসিজি হইল প্রাথমিক রোগ নির্ণয়, মানে জাস্ট সহজ কথা মনে রাখো, প্রাথমিক রোগ নির্ণয় ইসিজি। ইটিটি মানে এক্সারসাইজ, মানে তুমি দৌড়াইতে থাকবা, তখন আমি টেস্ট করে দেখবো, সেটা দিয়ে আমি হলো আসলে হার্ট ফেল মানে সেটা দিয়ে হলো হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বোঝা যায়। বিএনপি, মানে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, নাম বুঝতে দরকার নেই, সহজ কথা হার্ট ফেলিওর, তার মানে হার্ট ফেলিওর দিয়ে আমরা হলো হার্ট ফেলিওর বুঝবো কি দিয়ে? বিএনপি দিয়ে। অ্যানজিওগ্রাম, গ্রাম মানে হলো রং, তো অ্যানজিও মানে কি? রক্তনালিকা, রক্তনালিকার রং দিয়ে তুমি বুঝবা যেখানে ব্লক টক হয়েছে কিনা, ঠিক আছে? এটা হলো কথা। আর পেশির অবস্থা বুঝতে হলে সবসময় এমআরআই লাগে, পেশির অবস্থা বুঝতে হলে কি লাগে? এমআরআই লাগে। আর হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিন আই লাগে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, ট্রোপোনিন আই লাগবে কোথায়? হার্ট অ্যাটাক হলে। তাহলে এই কটা জিনিস যদি মনে রাখতে পারো আমাদের জন্য মোর দেন এনাফ। পেসমেকার যেটা, এটা আমরা জানি এসএন ওর, তাই না? এসএনকে বলা পেসমেকার, বাট আমাদের হলো পেসমেকারগুলো সাধারণত 3 টাইপের হতে পারে, এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ আর 3 প্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠ হলে তুমি একটাতে লাগাবা, 2 প্রকোষ্ঠ হলে 2টাতে লাগাবা, 3 প্রকোষ্ঠ হলে 3টাতে লাগাবা, তাহলে এই জিনিসগুলো একটু দেখতে পারো। আর মেকানিক্যাল অ্যাসিস্টেড ডিভাইস কি? মাঝে মধ্যে কিছু ডিভাইস লাগাই দেওয়া হয়, তোমার জন্য আপাতত লাগবে না। ওপেন হার্ট সার্জারিটা প্রথম কে করছে এটা একটু আমাদের লাগবে, হ্যাঁ? ডক্টর উইলফ্রেড জি বিগেলো, বিগেলোটা মনে রাখবা, বিগেলো ইনি সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। ওকে, এটা আইডিয়া রাখো। ওপেন হার্ট সার্জারি আবার 2 টাইপের হইতে পারে, হ্যাঁ, 3 টাইপের হয়, অন পাম্প, অফ পাম্প, আর এটা হলো তোমার রোবট সহযোগী সার্জারি। অন পাম্প মানে কি? তুমি পাম্পের উপরে আসো, মানে তুমি একটা মেশিনের উপরে আসো। অন পাম্প মানে কি? পাম্পের উপরে বা মেশিনের উপরে আসো, তার মানে তুমি মেশিন লাগাইছো, তার মানে কি তোমার হার্ট বিট করতেছে,
হার্ট কিন্তু বিট করতেছে না। দ্যাট মিনস ওইটাই বলছে ওয়ান পাম্প মানে তুমি হলো কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ইউজ করতেছো, তোমার কিন্তু মানে তোমার হার্ট যেটা সেটা কিন্তু আর হলো রক্ত নাই, সেটা কিন্তু হৃদস্পন্দন নাই, ওকে, হৃদস্পন্দনও নাই। অফ পাম্প মানে কি, তুমি পাম্প ইউজ করতেছো না, তার মানে তোমার হলো হৃৎপিণ্ড কিন্তু সচল, তাই না? ওইটাই বলছে। দেখো এটা কিন্তু তোমার হলো সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করে। আর রোবট সহযোগী যেটা সেটা রোবট দিয়ে করতেছে এই আর কি। আরেকটা নিচে থেকে চলে আসছো করোনারি বাইপাস সার্জারি, মানে মূল কথা আগে থেকে ব্লক হয়ে গেছে, সেই ব্লকটা ঠিক করা যাচ্ছে না, এটা বাইপাস করে দেওয়া হয়, এটা বলা হয় করোনারি বাইপাস সার্জারি, ওকে। পা থেকে হলো তোমার শিরা নিয়ে মানে তোমার হলো ইয়া করে দেওয়া হয়, ওকে। এখন আমাদের যেটা লাগবে অ্যাঞ্জিওপ্লাস্টি, এটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অ্যাঞ্জিওপ্লাস্টি মানে কি, সহজে যে রিং পরায় না, এটাই হলো আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি। যেটা রিং পরায় সেটাই হলো আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি কয় টাইপের আছে? 4 টাইপের আছে। কয় টাইপের আছে? 4 টাইপের আছে। একটা হলো বেলুন, নামগুলো মনে রাখো আগে। বেলুন, লেজার, হ্যাঁ, মানে তুমি বেলুন দিয়ে একটু ফুলাই দিবা। লেজার মানে কি, পুরাই দিবা। কর্নারি অ্যাস্ট্রেক্টমি মানে কি, কেটে শেষে এনে বের করে ফেলবা। কর্নার স্টেন্টিং মানে কি, রিং পরাই দিবা। এটাই আমরা আসলে বেশি করি, হ্যাঁ, কর্নার স্টেন্টিংটাই আমরা বেশি করি। সাধারণত অ্যানজিওগ্রাম মানে করার সময় আমরা কিন্তু এই মানে রিংটা বসাই দিয়েছি। সাপোজ মনে করো যখন আমরা রং মানে দিয়ে যখন দেখতে চাই যে আসলে কতটুকু ব্লক হয়েছে, তখন যদি দেখি যে অনেক বেশি ব্লক, তখন কিন্তু আমরা রিং পরাই দিয়ে আসতে পারি, ওকে। এখন ওই কথাগুলোই বলছে, সাপোজ এখান থেকে কিছু দরকার নেই। সাধারণত এই যে এনজিওপ্লাস্টি করতে বা তোমার হলো কি বলে, তোমার এটা মোটামুটি আধা ঘন্টা লাগে বা মোটামুটি বেশি সময় লাগে না। জাস্ট তুমি যদি ওপেন করতে পারো, তারপর কিন্তু অল্প সময়ের মধ্যে রিং পরায় বা টেস্ট করে ফেলা যায়, এই তো। আর এখান থেকে খুব বেশি কিছু আমাদের এখান থেকে দরকার নেই, অলমোস্ট চ্যাপ্টার শেষ। দেখো চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক বড় মানে অনেক বড়। তুমি যদি একাডেমিকের মতো পড়তে যাও তাহলে আসলে অনেক সময় লাগবে, বাট অ্যাডমিশনের জন্য যদি পড়তে যাও, তুমি যদি বুঝতে পারো যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট না, তাহলে কিন্তু আসলে খুব একটা সময় লাগে না। আই থিঙ্ক তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার করতে পারছি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে জানাও, অ্যান্ড কমেন্ট করলেও আমরা অ্যান্সার দিয়ে দিব, ওকে। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।